কুত্তা, আমাকে এতক্ষণ অপেক্ষা করালি কেন? আর বলিস না, বাসায় দুলাভাই আসছে, এটা নিশ্চয়ই জানিস। তো বেরোতে যাব, এমন সময় দুলাভাই এসে হাজির। আমাকে বলে, হ্যাঁ কোথায় যাও এত সকালে, কি করতে যাও? নানা রকমের প্রশ্নের উত্তর দিয়ে আসতে লেট হয়ে গেছে, সরি। বুঝেছি। কি বুঝলি? এই যে এত মিথ্যা কথা তোর ঠোঁটের ডগাই থাকে। আচ্ছা চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। বেচারাটা হয়তো অপেক্ষা করতে করতে শেষ হয়ে যাচ্ছে। ওয়েট, এই বেচারাটা কে? ও বুঝেছি, আজকে আবার নতুন কারোর সাথে দেখা করতে যাচ্ছিস। বুঝে গেছিস তাহলে? বুঝবো না আবার, আটা ময়দা তো কম মাখিসনি। চুপ শয়তান, মূর্খামি করবি না। এগুলো হলো মেকআপ, কোনো আটা ময়দা না। হ্যাঁ হ্যাঁ জানি। আচ্ছা এটা যেন তোর কত নাম্বার রিলেশন? 16 নাম্বার। হ্যাঁ আচ্ছা এটা বল, 16 জনের মধ্যে তো সব থেকে বেশি কতদিন রিলেশন ছিল? একদিন 3 ঘন্টা 45 সেকেন্ড। এটাই সর্বোচ্চ রিলেশন? কি করব বল, যার সাথে ফ্রিভাবে কথা বলি তার সাথেই ঝগড়া শুরু করে দিই। অবশেষে রাগ কন্ট্রোল করতে না পেরে ব্রেকআপ করে দিই। কিন্তু দেখ, তোর আর আমার কতদিনের ফ্রেন্ডশিপ, আজ পর্যন্ত ঝগড়া হয়নি। কি বললি আবার বলতো? ঠিক তা না, ঝগড়া হয় ঠিক আছে, কিন্তু আমি জানি তুই কিছু মাইন্ড করিস না। তুই ওই রকম ছেলেই না। ও আচ্ছা আচ্ছা, আমি এরকম ছেলে না। তবে কিরকম ছেলে শুনি? এখন দেখছি আমাকে নিয়ে গবেষণা করা শুরু করে দিয়েছিস। বেশি কথা না বলে তাড়াতাড়ি পা চালা, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আজকে ফার্স্ট মিট ওর সাথে, তাই আর দেরি করা যাবে না। রেস্টুরেন্টে গিয়ে দেখি জান্নাতের সাথে দেখা করবে বলে ছেলেটা বসে আছে। ছেলেটা জান্নাতকে দেখে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কি ভাই, এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেননি বুঝি? উত্তরে ছেলেটা বলল, না ভাই, আগে এত সুন্দরী মেয়ে কখনো দেখিনি। পড়ি, একদম পড়ি। ছেলেটি জান্নাতের গুণগান করা শুরু করলো। এক কথায় ন্যাকা মজাকে বলে। ছেলেটি জান্নাতকে বলে, তোমার ঠোঁটের নিচের তিলটা তো অনেক সুন্দর। চোখ, নাক, মুখ, মাশাল্লাহ। চুলগুলো তো অনেক লম্বা লম্বা দেখা যাচ্ছে। জান্নাতের দিকে তাকাতে দেখি এত বেশি প্রশংসা শুনে আরো বেশি করে ভাব নিচ্ছে। অবশ্য ছেলেটা ঠিকই বলেছে। এত যেতে ভেবেছি জান্নাতের এইসব কিছু শুধু আমার একাই ভালো লাগে, তবে এখন দেখছি এগুলো তো সবার নজরে, কিন্তু এসব কিছু আর সহ্য হচ্ছে না। তাই ছেলেটাকে বললাম, আরে ভাই আপনি একটু থামবেন। ছেলেটা চুপ হয়ে গেল। জান্নাতকে বললাম, ছেলে পছন্দ হয়নি, ওঠ এখান থেকে। কেন, কি হয়েছে? ভালোই তো আছে। হ্যাঁ মিষ্টি মিষ্টি কথা বললেই তোর কাছে ভালো, কিন্তু এরকম ন্যাকামো করা ছেলেদের আমার একদমই পছন্দ না। তুই পছন্দ করে কি করবি? রিলেশন তো আমি করব। ও আচ্ছা, রিলেশন তুই করবি? আমার কি তাই না? তাহলে আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে নিয়ে আসলি কেন? আমাকে কি তোর বডিগার্ড পাইছিস? তোর বাপে আমাকে টাকা দিয়ে রাখছে তোর দেখাশোনা করার জন্য? আর অনেক কথা শুনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। বেরোতেই দেখি পেছন পেছন জান্নাত চলে আসছে। আমি আবারও বলতে লাগলাম, কি আসতেছিস কেন? জানা ফিরিত ঘর গিয়ে। আর কিছু বলতে যাব, কিন্তু জান্নাত আমার মুখ চেপে ধরে বলল, চুপ শয়তান, অনেক কথা শুনিয়েছিস, আর না। আর একটা কথা বললে খুন করে ফেলবো, এই বলে দিলাম। হাত ছড়া আমার মুখ থেকে। এত পারফিউম কে দেয়, তাও নাকি আবার হাতে? বাপের টাকা বেশি হইছে তাই নষ্ট করছি, তাতে তোর কি? আমি তো ফকিন্নি, আমার বাপের টাকা নেই তাই না? আচ্ছা এটা বল, আমি 16টা ছেলের সাথে দেখা করছি, সেখানে থেকে তুই কয়টার সাথে আমার ব্রেকআপ করাইছিস? আর আমি নিজ থেকে কয়টা ব্রেকআপ করেছি? 15 বার আমি ব্রেকআপ করেছি ফার্স্ট মিটেই। আর একবার আমি এসেছিলাম না, তাই সেদিন তো রিলেশন হয়েছিল, কিন্তু ঝগড়া করে পরদিনই তুই ব্রেকআপ করে দিয়েছিস। তাহলে বস, আমার রিলেশন তুই ব্রেকআপ করিস, তারপরেও কি তোকে না নিয়ে কখনো কারোর সাথে দেখা করেছি? আজকে তো এমনিই তোকে একটু রাগালাম। ও আচ্ছা হুসেন, আমার কপালে কি প্রেম নেই, নাকি প্রেমের কপালে আমি নেই, কোনটা? জানি না। ভালো ছেলে কোথায় পাবো যাকে তুই নিজে পছন্দ করে আমাকে দিবি? জানি না। আচ্ছা তুই কিন্তু ততটাও খারাপ না, আর তোকে দেখে অনেক মেয়ে ক্রাশ খায়, অনেক আগে থেকেই দেখে আসছি, ভাবিস না পাম দিচ্ছি। হ্যাঁ তো? তাহলে তুই আমার হয়ে জানা প্লিজ। নাকের মধ্যে একটা ঘুষি মেরে চোখা নাক বোতা করে দেব। তুই শুধু আমার ভালো একটা ফ্রেন্ড, সো ভুলেও অন্য কিছু আর চিন্তা করিস না, কারণ আমি তো ওসব নজরে কখনো দেখিনি। দূর, আমি তো মজা করছিলাম। কিন্তু জানাতে চোখ মুখে ফুটে উঠেছে ও আমাকে পছন্দ করে, বাট ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার ভয় কিছু বলতে পারছে না। সেদিনের মতো বাসায় চলে আসলেও মনের মধ্যে একরকমের খুঁজখুঁজি সৃষ্টি হয়।
কারণ জান্নাতের সাথে আমার অনেক দিনের ফ্রেন্ডশিপ, প্রায় 4 বছরের কাছাকাছি। তবে এত লম্বা সময় কখনো বুঝতে পারিনি জান্নাত আমাকে ভালোবাসে। ও এত রিলেশন করতে চায় কিসের জন্য সেটা এখন বুঝতে পেরেছি। জান্নাত দেখতে যায় ও রিলেশন করলে আমি কোনো রিয়াক্ট করি কিনা। আমি সত্যি খুব বোকা, এতদিন পরে এত বড় সত্যিটা জানতে পেরেছি। এগুলো ভাবতে ভাবতে সিঁড়িতে উপরে উঠছিলাম, এমন সময় দুলাভাইয়ের বোন আখির সাথে ধাক্কা লাগলো। আমি খুব ভালোভাবে বুঝেছি এটা হঠাৎ ধাক্কা না, আখি ইচ্ছে করে দিয়েছে। কি চোখে দেখেন না নাকি? সরি। সরি মানে? এভাবে হবে না। আপনি বলেন আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দিন। ওকে, মাফ করে দিয়েছি, এবার যেতে দাও। উফ, আমি কিভাবে ক্ষমা চাইতে হয় সেটা বলছি। আমি আর কিছু না বলে রুমে এসে দরজা লক করে দিলাম। কিছুক্ষণ পর সিগারেট খেতে ছাদে গেলাম, গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। এমন সময় ছাদে আখির উপস্থিত টের পেলাম। পিছন ফিরে দেখি সত্যি আখি দাঁড়িয়ে আছে। আখি বলে উঠলো, এই মা, আপনি সিগারেট খান? কেন, চোখে দেখেন না? খাবেন নাকি? খাবো, কিন্তু কোথাও পাই না, তাই খেতেও পারি না। আজ যখন হাতের কাছে পাইছি তখন আর ছাড়ছি না। ওকে, আসো, খেয়ে যাও। আখি রাতে সিগারেট ধরিয়ে দিলাম। আখি রাত রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। হয়েছে হয়েছে, আর খেতে হবে না, বুঝে গেছি তুমি কত পারবে। এই বলে আখির হাত থেকে সিগারেটটা নিয়ে আমি খেতে লাগলাম, আর ওর দিকে তাকিয়ে হাসতে থাকলাম। রাগে আখির চোখ মুখ লাল হয়ে গেছে। হঠাৎ করে আমার হাত থেকে সিগারেট মুখে নিয়ে জোরে এক টান মারলো আখি। এরপর আর কি বলবো, 80 বছরে বুড়ার মতো কাশতে শুরু করলো। কাশতে কাশতে শ্বাস নিতেও পারছে না। আমাকে বলে, আপনি এগুলো খান কেমন করে? শয়তান, আগুন দেখে ভয় পায় আর আগুন মুখে নিয়েছো, তাহলে তো এরকম হবেই, তাই না? কি আমাকে শয়তান বললেন? আমি কখন তোমাকে শয়তান বললাম? আপনার কথাই বুঝে নিয়েছি। হো, তাই বুঝি। আমি আজকেই ভাইয়াকে বলে দেবো আপনি সিগারেট খান। তোমার ভাই আমার সাথে বসে সিগারেট খায়, ওকে? আর তুমি যে একটু আগে সিগারেট টানছিলে ওইটা আমি ভিডিও করে রেখেছি। এমনকি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলেছো বা বকেছো সব কিছু ভিডিও করা শেষ। তখন আখি নিজের মাথায় চুলটা টানতে টানতে চলে যায়। আমি আবার মনে শিখে সিগারেট টানতে থাকলাম। এমন সময় কর্তিটার ফোন, সরি জান্নাতের ফোন। 8 থেকে 9 বার ফোন দেওয়ার পর রিসিভ করলাম। হ্যালো, কি হয়েছে বল। এমনভাবে কথা বলছিস কেন? ওকে বাবা, সরি, এবার বলেন। ফোন ধরতে লেট করলি কেন? বাথরুমে ছিলাম তাই। একটি অসাধারণ মিথ্যা কথা বললাম। ও, তোর বাসার ছাদেও বুঝি বাথরুম আছে? মনে তো হয়নি। তাহলে কি ছাদের এক কর্নারে বসে পড়ছিলি? আলতু ফালতু কথা রাখ। আমি বাসার ছাদে, এটা তোকে কে বলেছে? সেদিনের মতো আজকে কি বাসার সামনে এসে হাজির হয়েছিস? আমার বইয়ে গেছে তোর বাসার সামনে গিয়ে তোকে চেক দিতে যাব। তোকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন করেছিলাম, আন্টি বলল তুই নাকি ছাদে হাওয়া খাচ্ছিস। হ্যাঁ, হাওয়াই তো খাচ্ছি, তবে কোন হাওয়া খাচ্ছি সেটা তো আম্মু জানা না। আচ্ছা, তুই কি বলবি জানো? আচ্ছা হোসেন, মেয়েরা কোন কালারের শাড়ি পরলে তোর ভালো লাগে? অবশ্যই নীল। তবে তুই এগুলো শুনে কি করবি? কিছু না, তাহলে তোর নীল শাড়ি পছন্দ? হ্যাঁ, খুব পছন্দ। আচ্ছা, আজকে বিকেলবেলায় ফোন দিলে লেকের পাড়ে আসিস। ফ্রি থাকলে আসবো। তোর আবার কি কাজ? আসতে বলছে আসবি, বেশি বক বক করবি না। ওকে। নিচে চলে আসলাম আমার রুমে। কেমন যেন রুমটা অগোছালো হয়ে আছে। অনেকদিন হলো রুমটাকে পরিষ্কার করিনি। আর আমি তো আমি, তাই আকিকে ডাক দিয়ে বললাম, আমি বাইরে যাচ্ছি, আমার রুমটা সুন্দর করে গুছিয়ে রেখো, আমি এসে দেখবো। বাহ, আপনার সাহস আছে বলতে হবে। আমার রুম আম্মুকে দিয়ে গোছাই আর আপনি আমাকে বলছেন? তাছাড়া আমি এ বাসার মেহমান, সো আমাকে এসব বলে লাভ নেই। আমি গেলাম। ও, কাজ করবে না তাহলে? না করব না তো। তো আমি সিগারেট খাওয়ার ভিডিও সবাইকে দেখিয়ে আসি। প্লিজ, না না, এরকম করবেন না। ভাইয়া আমাকে একদম মেরে ফেলবে। তাহলে চুপচাপ আমি যে কাজগুলো দিয়েছি সেগুলো করতে থাকো। অসহায় অবুঝ একটা মেয়েকে পেয়ে এরকম অত্যাচার। চুপ, তুমিই অবুঝ। তাড়াতাড়ি কাজ শেষ করো, আমি একটু পরে আসছি। আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আখি গুনগুন করে বলতে থাকলো, এই জন্যই ছেলেদের বিশ্বাস করতে নেই। আমি এর কথায় কান্না দিয়ে বাইরে চলে আসলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। তবে আমার সব ফ্রেন্ড কিছুদিন হলো সবাই খারাপ নেশায় আসক্ত হয়ে গেছে। কেউ প্রেমে ব্যর্থ হয়ে, আবার কেউ কেউ শখের বশে খেতে গিয়ে নেশা আসক্ত হয়ে গেছে। মানুষ মাত্রই অভ্যাসের দাস। আপনিও কিছুদিন একটা কাজ করেন, হোক সেটা ভালো কিংবা খারাপ, সেটার প্রতি আপনি একটু হলেও আসক্ত হয়ে যাবেন। ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি, এমন সময়
জান্নাতের ফোন রিসিভ করতে জান্নাত বলল, কই রে তুই? এই তো বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি। তাড়াতাড়ি লেকের পাড়ে চলে আয়। আমি বাইক নিয়ে 5 মিনিটের মধ্যে লেকের পাড়ে পৌঁছে দেখতে পেলাম জান্নাত নীল শাড়ি পরে বসে আছে। জান্নাতকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি বাইক সহ মাটিতে পড়ে গেলাম। এটা দেখে জান্নাত হাসতে শুরু করে দিল। ওর হাসি দেখে আমার চোখ কপাল উঠে গেছে। মানুষ এতটা সুন্দর করে হাসতে পারে জানা ছিল না। আমি বাইকটা তুলে হাত পা থেকে বালিগুলো সরিয়ে জান্নাতের কাছে যেতে লাগলাম। যত কাছে যাচ্ছি ততই যেন বুকের ভেতর ঝড় উঠে যাচ্ছে। জান্নাতের পাশে বসে কোনো কথা না বলে এক দৃষ্টিতে জান্নাতকে মন ভরে দেখছি। কি হলো, এভাবে কি দেখছিস? তোকে দেখছি। ঠিক তখনই হালকা হিমেল হাওয়া বাতাসে জান্নাতের চুলগুলো আমার মুখের উপর আছড়ে পড়ল। জান্নাতের চুলের মাতাল করার সুঘ্রাণ আমাকে এক প্রকার পাগল করে দিচ্ছিল। আমি জান্নাতকে বললাম, আমি যদি এখন জ্ঞান হারিয়ে ফেলি তাহলে আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসিস তো। অবশ্যই। আর তুই আমার দিকে এভাবে ড্যাপ ড্যাপ করে তাকাবি না, আমার লজ্জা লাগে। এই বলে জান্নাত ওর হাত দিয়ে আমার চোখ দুটো ঢেকে দিল। কিছুক্ষণ এভাবে জান্নাতের পাশে চুপচাপ বসে থাকার পর জান্নাত বলে উঠল, কুত্তা, তোর কি আজকের দিনের কথা একটুও মনে নেই? আজকে কি জানো? আজকে এই দিনে তোর সাথে আমার পরিচয় হয়েছিল। গত 4 বছর আগে তোর ওয়ালেট হারিয়ে গেছিল, আমি তোর ওয়ালেট খুঁজে দিয়েছিলাম। সেদিন থেকেই আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ। তোর কি এগুলা কিছুই মনে নেই? মাথা চুলকা চুলকাতে বললাম, হ্যাঁ আছে তো। বাল আছে। পচা কথা বলবে না। আচ্ছা, এখন আমার যেতে হবে, আমি আজ উঠি। এত সহজে তো ছাড়ছি না। আজকে আমাদের ফ্রেন্ডশিপের 4 বছর পূর্ণ হলো। এই জন্য তোকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবো যত পারিস, পুরোটাই আমার ট্রিট। তাই? তাই এবার চল তো। না রে, আমার আর সময় নেই। তোকে একটা চিরকুট দেব, এটা বাসায় গিয়ে খুলবি। আমি চিরকুট নিয়ে পকেটে যত্ন সহকারে রেখে দিয়ে বললাম, এবার চল। জান্নাত তখন আমার হাতে একটা ঘড়ি পরিয়ে দিচ্ছে আর বলছে, ঘড়িটা আমি অনেক পছন্দ করে কিনেছি। ভেবেছি ঘড়িটা এমন একজনকে দিব যাকে আমি কখনোই ভুলতেই চাই না। তাকে ঘড়িটা দিলে সেও একটু হলেও আমার কথা মনে রাখবে। আমি চুপচাপ জান্নাতের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। কি সুন্দর ঠোঁট নাড়িয়ে কথা বলে। তোর জন্য তো কিছু আনতে পারিনি। তুই যে এখানে এসেছিস সেটাই অনেক। তাই? আচ্ছা প্লিজ রেস্টুরেন্টে চল না। আমার বাসায় যেতে হবে, আমি গেলাম। এই বলে জান্নাত উঠে চলে যেতে লাগলো। আমি সেখানে মন খারাপ করে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আমার কাঁধে কে যেন হাত রেখেছে অনুভব করলাম। পিছনে ফিরে দেখি জান্নাত। তুই এখানে কি করিস? তোর তো বাসায় থাকার কথা। বাবা, এত রাগ? হ্যাঁ, এতটাই রাগ। বাট আফসোস, এই রাগ ভাঙানোর মানুষটা পেলাম না। কেন? আমি আছি কি করতে? আমার রাগ ওঠার কারণটাই তো তুই। ও আচ্ছা, আগে জানতাম না, এখন বুঝিয়ে দিলি। ওকে, আমি সত্যি সত্যিই চলে যাচ্ছি। জান্নাত আবারও চলে যাচ্ছিল। আমি জান্নাতের হাত ধরে হ্যাঁচকে টানতে আমার পাশে বসিয়ে জান্নাতের গালে ঠাস করে 2টা থাপড় বসিয়ে দিলাম। তুই আমাকে মারলি কেন? আমি জান্নাতের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বাইক নিয়ে চলে যাচ্ছিলাম। এমন সময় জান্নাত বাইকের পিছনে উঠে বসে আর বলল, খুব ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে নিয়ে চল, খাবো। আমি মুচকি সেই ঘুটকাল। তুই আর কথা বলবি না, তুই আজকে আমাকে মারছিস। সো চুপচাপ গাড়ি চালা। আচ্ছা সরি। সরি মানে কি? হ্যাঁ, এই বলে আমার পিঠে ইচ্ছে মতো কিলঘুষি মারতে লাগলো। তবে একটু ব্যথা লাগেনি, কারণ নরম হাতের ঘুষিগুলো নরমই লাগছে। জান্নাতকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম। জান্নাত রেস্টুরেন্টে গিয়ে একের পর এক অর্ডার করতে থাকে। এরপর আস্তে আস্তে খাওয়া শুরু করলো। আমি এখনও খাওয়া শুরু করিনি। এর মধ্যে ওর অর্ধেক খাওয়া শেষ। আমাকে বলে কিনা আমি নাকি আস্তে আস্তে খাচ্ছি। কিছুক্ষণ পর আমার অনেক দিনের পুরনো এক ফ্রেন্ড ওর বউকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। এখন ওরা দেশের বাইরে থাকে, কবে জানি আসছে জানি না। তবে আমাকে দেখে আমার দিকে ছুটে আসলো আর বলল, কিরে, কেমন আছিস? হো, আমার কথা মনে আছে তাহলে? কাজের অনেক চাপ, তাই তেমন একটা খোঁজ নিতে পারি না। হ্যাঁ ভালো। আচ্ছা দোষ, ভাবি কিন্তু অনেক কিউট। ভাবি মানে? জান্নাতকে চোখ দিয়ে দেখে দিল। তখন জান্নাত লজ্জায় মাথা নিচু করে ফেললো। আমি কিছু বলতে যাবো এমন সময় জান্নাতকে উদ্দেশ্য করে বলে উঠলো, এই যে শোনেন, হোসেন কিন্তু অনেক ভালো ছেলে, কখনো কারোর সাথে রিলেশন করেনি। আমরা যখন একসাথে পড়ালেখা করছি তখন হোসেনকে অনেক মেয়েই অফার দিয়েছে, তবে ও কখনো এসব রিলেশনে যায়নি। তাই বলছি, এমন কোনো কাজ করবেন না যাতে ও মনে কষ্ট পায়। জান্নাত মাথা নেড়ে হ্যাঁ বলল। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমার ফ্রেন্ডদের সামনে এমন ভাব নিচ্ছে যেন সত্যি সত্যি আমার বিয়ে করা বউ। ফ্রেন্ড বলল,
আচ্ছা থাক, পরে দেখা হবে। আজ একটু কাজে আসছি এখানে। আর জান্নাত, আপনাকে নীল শাড়িতে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ ভাইয়া। হয়েছে হয়েছে, আর চোখ লাগাতে হবে না। তখন ফ্রেন্ডের বউকে নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি জান্নাতকে বললাম, এটা কি হলো? তুই কি বললি না কেন তুই আমার জাস্ট ফ্রেন্ড? বারে, আমি বলতে যাব কেন? আমার তো শুনতে ভালোই লাগছিল। তার মানে তোর আমার বউ হওয়ার ইচ্ছা আছে, তাই না? হুম, খুব ইচ্ছে। কি বললি আবার বল। হুম, তোর বউ হওয়ার ইচ্ছা আছে। বললাম, তাই কি করবি? মারবি? ওকে, মার। আর আমি যে তোকে চিরকুট দিয়েছি, ওটা পড়লেই বুঝতে পারবি। হ্যাঁ ভালো, তুই খুব সুন্দর করে ফান করতে পারিস। তখন জান্নাত চুপ করেই রইল, আর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর এগুলা ভান মনে হচ্ছে? হ্যাঁ তাছাড়া কি। তখন জান্নাত আমাকে চমকে দিয়ে রেস্টুরেন্টের ভিতরে চিৎকার চেঁচামেচি করে আমাকে বকাঝকা করতে শুরু করে দিল। এমনকি টেবিলে থাকা প্লেট গ্লাসগুলো দেয়ালে ছুঁড়ে ছুঁড়ে ভাঙতে শুরু করে দিল। অবস্থা খারাপ বুঝে জান্নাতকে কোনোভাবে রেস্টুরেন্ট থেকে বের করে রেস্টুরেন্টের মালিককে জিনিসপত্র নষ্ট করার জরিমানা আমাকে দিতে হয়েছে। এরপর জান্নাতকে বাসায় নামিয়ে দিয়ে আসলাম। রাস্তায় কোনো কথাই বলিনি, আমিও কথা বলার আগ্রহ দেখাইনি। জান্নাতকে নামিয়ে দিয়ে বাইক নিয়ে বাসায় ফিরছি। আমাদের বাসার সামনে রাস্তার মোড়ে দুইটা ছেলে একটা মেয়েকে নানা রকমভাবে ইভটিজিং করছে। দূর থেকে ভালোভাবে বুঝতে পারছি না মেয়েটাকে। বাইক নিয়ে তার কাছে যেতেই দেখলাম, তাতে আমার মনে হচ্ছিল রাগে হয়তো এখন আমার মাথা পিঠে রক্ত বের হবে। দেখলাম দুইটা ছেলে আমার বাসার মেহমান আখিকে ইভটিজিং করছে। আখির গলার ওড়না ওই দুই ছেলের হাতে। দুই ছেলে আখিকে দেখছে আর জিভ নাড়িয়ে তাদের ঠোঁট ভেজাচ্ছে। এদের চোখে মুখে শয়তানের ছাপ ভেসে উঠেছে। আমার এতটাই রাগ উঠেছিল যে প্রথমে বাইক থেকে আগে হকি স্টিকটা বের করলাম। বাইক থেকে হকি স্টিক বের করে ওই দুই ছেলে কিচ্ছে মতো মারতে লাগলাম। হঠাৎ দিকে আশেপাশে অনেক লোকের ভিড় জমে গেছে। রাস্তার মাঝে ওদের রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রায় আত্মারাই করে ফেলেছি। সেদিন আর কিছু করলাম না, আখিকে নিয়ে বাসায় আসলাম। বাসার সামনে এসে বাইক থেকে নেমে দেখি আখির চোখে পানি। আমি এটা আগে খেয়াল করিনি। তখন আমি নিজ হাতে আখির চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, দূর পাগলি, এই সামান্য বিষয় নিয়ে কি বাচ্চাদের মতো কান্না করে নাকি? এই কথা বলার সাথে সাথেই আবারও কান্না জড়িয়ে দিল। এখন আমরা বাসার সামনে, তুমি যে কান্না করছো কেউ দেখলে বলবে আমি তোমাকে মেরেছি। প্লিজ কান্নাটা থামাও, কিছুই তো হয়নি, আমি তো আছি, তাই না? হুম। চোখের পানি মুছে ফেলো। আপনি মুছে দেন। কি আর করার, আমি সব কিছু ঠিকঠাক করে আঁকি কিনে বাসায় ঢুকলাম। বাসায় ঢুকতে আপুর সাথে দেখা। কই গিয়েছিলি হোসাইন? এই তো একটু বাইরে। ও আচ্ছা, শোন, এখন আর বাইরে যাওয়ার দরকার নেই। কেন, কি হয়েছে? শুনলাম বাইরে নাকি একটা ছেলে একাই দুজন ছেলেকে এমন পান মারছে যে তাদেরকে আমাদের এই হসপিটালে রাখেন, অন্য জায়গাতে নিয়ে যেতে হয়েছে। ও আচ্ছা, তাই? কি বদমাশ ছেলে রে বাবা, একাই দুজনকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে আখি হো হো করে হেসে ফেলল। আপু আখিকে বলল, কি হয়েছে, তুমি হাসলে কেন? কিছু না, এমনি। হ্যাঁ আপু, আর আমার তো রক্ত দেখলে ভয় লাগে। কি, তোর রক্ত দেখলে ভয় লাগে? হ্যাঁ, খুব ভয় করে। শয়তান, তুই তো প্রাইমারি স্কুলে পড়াকালে অনেকের নাক পাঠিয়েছিস, আর বড় হয়ে কি কি করেছিস সেগুলো আর বললাম না। আখি আছে এখানে তাই। হ্যাঁ ভালো, আর তোমার কাছে এগুলো কে শুনতে চেয়েছে? এই বলে আমার রুমে চলে আসলাম। তবে আজ আমার রুম আমার নিজের কাছে অচেনা অচেনা লাগতেছে। কারণ আখিকে রুম গোছাতে বলেছিলাম, জানি গোছাবে, কিন্তু এত সুন্দর করে গোছাবে কে জানে। এত সুন্দর রুম দেখে বিছানায় ধপাস করে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকার কারণে বিছানায় শুতে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যার আগ মুহূর্তে সূর্য যখন লাল রং ধারণ করে তখন আমার ছাদে গিয়ে আমি সিগারেট খেতে খুবই ভালো লাগে। ও আর হ্যাঁ, আরেক সময় আছে যে সময়টা আমি ছাদে বসে একা একা পার করে দিই সময়টা, সেটা হলো পূর্ণিমার রাতে। চাঁদের সৌন্দর্য দেখতে দেখতে সিগারেট খেয়ে পার করে দিই অনেকটা সময়। প্রতিদিনের মতো আজ সন্ধ্যায় ছাদে যাব, তবে ঘুমটি কোটে সিগারেটের প্যাকেট খুঁজে পাচ্ছি না। রুম গুছিয়ে আগে সিগারেটগুলো কই রাখছে কে জানে। আমার অনেক রাগ আর অনেক সাহসী মন মানসিকতাও আছে। তবে আমার কোনো জিনিস কেউ না বলে নিলে, সেটা আর ফেরত না আনতে পারলে, বা কোনো জিনিস অনেক খোঁজাখুঁজি করার পরে যদি না পাই, তাহলে রাগে এক প্রকার কান্নাই করে দিই। তো অনেক খোঁজাখুঁজির পর আমার বিছানার পাশের টেবিলে কেমন যেন অনেকগুলো জিনিস একসাথে প্যাক করে রাখা। প্যাকিংটা খুলতেই আমার 5 মিনিট লাগছে। ওইটার ভিতরে দেখতে পেলাম সিগারেট রাখা। উফ, তখন আমার মনে আনন্দ অনুভূতির সৃষ্টি হলো। আমি দ্রুত গতিতে সিগারেট খুঁজতে লাগলাম। তবে 7-8টা প্যাক ছিল, কোনোটাতেও একটা সিগারেটও পেলাম না। সব খালি করে রেখে দিয়েছি। বদমাইশটা প্যাকেটের কাছে একটা সিগারেট পেলাম, যেটাতে লেখা, সিগারেট এমন এক জিনিস যার গায়ে তার বদনাম লেখা থাকে,
তাই এগুলো খাওয়া ছেড়ে দিন। জানি এত সহজে ছাড়বেন না, তাই সিগারেটগুলো ফেলে দিয়ে খালি প্যাকেট রেখে দিয়েছি। এখন কেমনটা লাগে আখিকে পরে দেখে নেব। বিছানার নিচে আলাদাভাবে সিগারেট থাকে, সেখান থেকে সিগারেট নিয়ে ছাদে চলে আসলাম। ছাদে গিয়ে সিগারেট খেতে লাগলাম আর ভাবলাম অনেকক্ষণ তো হয়ে গেল, এখন পর্যন্ত জান্নাতের ফোন আসেনি, কি হয়েছে? তাই আমি নিজেই জান্নাতকে ফোন দিলাম। ফোন দিতেই রিসিভ করে ওপাশ থেকে মহিলা কণ্ঠে কেউ একজন বলে উঠলো, কাকে চাই? আমি বুঝে ফেললাম এটা জান্নাতের আম্মু, মানে আন্টি ফোন রিসিভ করেছে। তবে জান্নাতের ফোন তো আন্টির কাছে থাকার কথা না। যাই হোক, আন্টিকে বললাম, আমি হোসাইন, জান্নাত কোথায়? ওহ বাবা, তুমি? হুম। জান্নাত কোথা থেকে যেন এসে রাগের মাথায় আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন পর্যন্ত ওঠার নামই নেই। মানে কি, ওইসব খেয়েছে কেন? সেটা জানার জন্যই তো তোমাকে ফোন দেব ভেবেছি, তবে জান্নাতের ফোনের কিছু বুঝি না, তাই অনেক চেষ্টা করার পরও ফোন দিতে পারছি না। এরপর তুমিই ফোন দিলে। ও আচ্ছা, জান্নাতের কি এখন অবস্থা? আমি কি আসবো? না থাক, 2টা ঘুমের ওষুধ খেয়েছে, সমস্যা নাই, একটু পরেই ঘুম ভেঙে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা আন্টি, ওর ঘুম ভাঙলে আমাকে একটু ফোন দিতে বলবেন। ওকে। ফোন রেখে ভাবতে লাগলাম, জান্নাত হয়তো আমাকে অনেকদিন থেকে ভালোবাসে, কখনো বলেনি, তাই আমি আমাদের ফ্রেন্ডশিপ শেষ করে দেব, মানে জান্নাতের সাথে রিলেশনে যাব। সিগারেট শেষ করে নিচে চলে আসলাম। রাতে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি, এমন সময় আমার দরজায় কে যেন নক করলো। আমি বললাম, দরজা খোলা আছে, ভিতরে আসতে পারেন। দরজা খুলে আখি রুমে প্রবেশ করলো। আখির হাত দুটো পিছনে, আমার সামনে এসে বলল, আজ আপনাকে কিছু কথা বলবো, আপনার কি শোনার মতো টাইম হবে? অবশ্যই, আপনি বলেন। আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল, এরপর ধীরে ধীরে আপনার প্রেমে পড়ে গিয়েছি। এখন সব সময় আপনার কথাই ভাবি। সত্যি বলতে আপনাকে আমি প্রচুর ভালোবেসে ফেলেছি। দেখো আখি, এটা কখনোই সম্ভব না। এত কিছু জানি না, আপনাকে ভালোবাসি এতটাই জানি। এ বলে হাত বাড়িয়ে ফুল দিল। আমি ফুলটা নিয়েছি, কারণ হলো ফুল তো কোনো দোষ করেনি। আখি আস্তে আস্তে আমার রুম থেকে চলে গেল। ঠিক তখন মনে পড়লো জান্নাত আমাকে একটা চিরকুট দিয়েছিল, ওইটা প্যাকেটেই রেখেছি। প্যাকেট থেকে চিরকুটটা বের করে পড়তে শুরু করলাম। চিরকুটটাই ছিল এমন, দেখ হুসাইন, আমি তোকে অনেক দিন থেকেই ভালোবাসি, যদিও তোর কাছে এটা শুধুমাত্র ফ্রেন্ডশিপ, তবে আমার কাছে না, কারণ আমি তোকে ভালোবাসি। আর ভালোবাসি বলেই তোকে দেখিয়ে রিলেশন করতে চেয়েছি, যাতে তুই আমার প্রতি একটু সিরিয়াস হবে এটা ভেবে। তোকে ভালোবাসি এটা অনেক দিন থেকেই বুকের মধ্যে চেপে রেখেছি, তবে আর পারছি না। বিশ্বাস কর, তোকে 1 মিনিটের জন্য আমার ভাবনা থেকে সরাতে পারি না। খুব ভালোবাসি রে তোকে, আর তোকে না পেলে আমি কি করব নিজেও জানি না। আরও অনেক কিছু লেখা ছিল। এখন আমি তো পড়ে গেলাম মহাবিপদে। 2 নৌকায় 1 মাঝি কখনো হয় না। হতো আমি যদি প্লে বয় হতাম, বাট আমি অমন না। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না, মাথা কাজও করছে না। অনেকটা সময় চলে গেল, এখন পর্যন্ত জান্নাতের কোনো ফোন পেলাম না। এখন রাত 8টা বাজে, আর ভালো লাগছে না, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম জান্নাতের বাসার উদ্দেশ্যে। 10 মিনিটে পৌঁছে গেলাম। জান্নাতের বাসার সামনে দাঁড়িয়ে জান্নাতকে ফোন করতে থাকলাম। 10 থেকে 12 বার ফোন দেওয়ার পর জান্নাত রিসিভ করলো। হ্যালো। কি হয়েছে বলেন? আমার কিছু হয়নি, কিন্তু তোর কি হয়েছে? তুই নাকি ঘুমের ওষুধ খাইছিস? তো আপনার কি? আমার কি মানে? আর তুই আমাকে আপনি করে বলছিস কেন? তাহলে কি বলবো? আচ্ছা দেখেন, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না, সো বাই। ভালোভাবে কথা বলছি, ভালো লাগে না? নিচে নাম, কথা আছে। পারবো না। এই বলে ফোন রেখে দিল। হঠাৎ জান্নাতের এতটা চেঞ্জ আমার কেমন যেন সহ্য হচ্ছিল না, তাই ওদের বাসার ভিতরে গেলাম। দরজা নক করতে আন্টি দরজা খুলে দিল। বাবা তুমি আসো, ভিতরে আসো। আমি ভেতরে প্রবেশ করলাম। আন্টি বলল, আচ্ছা হুসাইন, জান্নাত কাউকে কি ভালোবাসেনি বা প্রেমে ব্যর্থ হয়েছে? তুমি তো ওর বিষয়ে সব জানো। আরে না, তেমন কিছু না। জানোই তো মেয়েটা আমার অনেক জেদি, ওর বাবা তো ব্যবসার কাজে বাইরে গিয়েছে, তাই জান্নাতকে নিয়ে আমার অনেক চিন্তা হয়, কখন যে কি করে বসে পাগলি মেয়েটা। আপনি চিন্তা করেন না, আমি আছি তো। জান্নাত কোথায়? ও তো উপরে ওর রুমেই আছে। আমি উপরে গিয়ে জান্নাতের দরজাতে নক করলাম, বাট কোনো সারা শব্দ পেলাম না। আমার ডাকাডাকিতে আন্টি নিচ থেকে চলে এলো। আন্টি অনেক ডাকাডাকি করলো, কিন্তু কোনো কাজ হলো না। জান্নাত কিছুতেই দরজা খুলছে না। রাগ থাকা ভালো, কিন্তু এতটা রাগ মোটে ভালো না। আমি সেখান থেকে মন খারাপ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজেকে পাগল পাগল লাগতেছিল। আমি এই জন্য আমার লাইফে কারোর সাথে রিলেশন করিনি।
কারণ আমি জানি রিলেশন সুখের চেয়ে দুঃখের পরিমাণটাই বেশি হয়। কেউ যদি জাস্ট একবার মন থেকে 3 থেকে 4 বছর রিলেশন করে সেই প্রেমে ব্যর্থ হয়, তাহলে তারা জীবনটা নষ্ট করতে 1 মিনিটও ভাবে না। ছোটবেলা থেকে যেই ভয়টা পেয়েছি আর সেটাই হলো আমার সাথে, কারণ আমি জান্নাতকে ভালোবেসে ফেলেছি। কোনো এক কবির কথা, একটা ছেলে মেয়ে কখনো ভালো বন্ধু হতে পারে না, কোনো না কোনো সময় প্রেমে পড়বেই। আমি জানি না কথাটা কতটুকু সত্য, কিন্তু আমি জান্নাতকে অসম্ভব ভালোবেসে ফেলেছি, এতটুকু বলতেই পারি। রাত প্রায় 10টা বাজলো বলে আমার মনটা ভীষণ খারাপ, তাই এক হাতে গিটার আর অন্য হাতে সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে আসলাম। আমি গিটারিস্ট, গিটার বাজাতে ভালোবাসি, প্রায় সময় ফেসবুক লাইভে আসি, কারণ আমার গিটার বাজানো অনেকেরই পছন্দ। এই গিটার বাজিয়ে ফেসবুকে কত মেয়ের প্রপোজ পেয়েছি হিসাব নেই, কিন্তু সত্যি বলতে ভালোবাসায় বিশ্বাস না করা আমি আজকারও ভালোবাসার অভাবে ভুগছি। যাই হোক, আজকে লাইভে গেলাম না। আমাদের ছাদ থেকে চাঁদটা সুন্দর দেখা যায়, তাই গিটার বাজিয়ে সিগারেট খাচ্ছি, এমন সময় চাঁদে আঁকি আসলো। তখন মাথাটা পুরো গরম হয়ে গেল। এমনিতেই মন ভালো না, এমন সময় ন্যাকামো করবে, বলবে সিগারেট খেও না, এই করো না ওই করো না, বিরক্তিকর। মেহমান বলে কিছু বলতে পারি না, দাঁত কামড়ে রাগ আটকে রাখি। আঁকে এসে ঠিক আমার সামনে বসলো, চাঁদটা ডেকে দিয়ে আমি বললাম, সামনে থেকে সরে বসো, চাঁদ দেখতে দাও। চাঁদ দেখতে হবে না, এখন থেকে আমিই তোমার চাঁদ। এই কথা শোনা মাত্রই আমি চেয়ার থেকে পড়ে গেলাম। তখন আঁকি আবারও বলল, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই, তুমি একবার পড়ো 1000 বার পড়ো, আমি তোমাকে তুলে নেব। এখন আপনারাই বলেন, এরকম ন্যাকামো কি সহ্য করা যায়? এমনিতে অনেক ডিপ্রেশনের মাঝে আছি, যদি এতই ভালোবাসতে তাহলে পড়তেই দিতে না। হয়েছে, এখন ন্যাকামো রাখো আর আমার সামনে থেকে দূরে সরে বসো। না শুনলে কি করবে? কি করবো শুনবা? বলো। তোমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবো, বিশ্বাস হয় না? এই বলে আমি চেয়ারে একটু নড়ে বসলাম। আঁকি ভয় পেয়ে হুড়মুড় করে সেখান থেকে উঠে অন্য জায়গাতে চলে গেল। আঁকি দূর থেকে বলল, আপনি এমন কেন? কেমন? খুব পচে আপনি, শুধু শুধু ভয় দেখালেন। শুধু শুধু না, কাছে আসলেই বুঝবা শুধু শুধু নাকি সত্যি সত্যি। আঁকির কিছু না বলে নিচে চলে গেল। বেচারিটা হয়তো অনেক ভয় পেয়েছে। আঁকি চলে যাওয়ার পর আবার সে ডিপ্রেশনের মোড় চলে এলো, তাই নিচের রুমে চলে আসলাম। কিন্তু কিছুই ভালো লাগছে না। আমার এক ফ্রেন্ড বলেছিল ও নাকি কি যেন নেশা করে, যেটা একবার খেলে নাকি অনেক সময় যেন কষ্ট ভুলে থাকা যায়। জীবনের প্রথমবার নেশা জগতে পা রাখতেছি। সে ফ্রেন্ডকে ফোন দিয়ে বুঝিয়ে বললাম, ওগুলো আছে? আছে। কেন? খাবো। ওকে ব্রাদার, চলে আয়। আম্মুর 1000টা বারণ থাকা সত্ত্বেও বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। কারো কথা শুনলাম না। আম্মু অনেক বলল, এত রাতে বাইক নিয়ে বের হচ্ছ না বাবা, বিপদ হতে পারে। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না, তোমার দোয়া আমার সাথে আছে, তাই না? এই বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় তেমন একটা গাড়ি নেই। 2-1 মিনিট পর মালবাহী ট্রাক যাচ্ছে, তাই বাইকের স্পিড 100 নিচে আসতেই দেয়নি। হঠাৎ করে কেমন যেন মাথা ঘুরে গেল, চোখে অন্ধকার দেখলাম, তাই বাইকের কন্ট্রোল হারিয়ে এক মালবাহী ট্রাকের নিচে চলে গেলাম। তারপর আমাকে সেখানে থাকা লোকগুলো হসপিটালে নিয়ে গেছে। আমার অবস্থা খুবই খারাপ, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমার বাসার লোকজনকে ফোন করে ডাকা হলো। সবাই কান্নাকাটিতে ভেঙে পড়ল। বাবা মায়ের একমাত্র ছেলে, বুঝতেই তো পারছেন। হসপিটাল থেকে আমার মৃত ঘোষণা করার পর আমাকে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এগুলো কিন্তু সুস্থ হওয়ার পরে জানতে পেরেছি। আমাকে মর্গে রাখা হলো। সেদিন হসপিটালে কোনো এক অকশন চলছিল, মানে অনুষ্ঠান, তাই আমার পোস্টমর্টম সেদিন করা হয়নি। কাল করবে বলে জানিয়েছে। হঠাৎ করে আমার জ্ঞান ফিরে। তখন আমি মর্গে লাশ রাখার রুমেই। ডাক্তারের ভুলের কারণে আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাছাড়া সায়েন্সের এমনও ব্যাখ্যা আছে যে রোগীর রেসপন্স দুর্বল থাকার কারণে ডাক্তারদের বুঝতেও সমস্যা হয়। আমার সাথে হয়তো সেটাই হয়েছে। যাই হোক, জ্ঞান ফিরে পাওয়ার পর আমি বুঝতে পারছি আমি কোথায় আছি। সাধারণত মর্গে অনেক ঠান্ডা, ফ্রিজের মতো, যাতে লাশ পচে গলে না যায়। আমার খুব ঠান্ডা লাগছে, কারণ আমার শরীরে পাতলা সাদা চাদরের মতো কাপড়টা ছাড়া কিছুই নেই। আমি অন্ধকারে দরজা খুলে ধাক্কালাম, কাজ হলো না, বাইরে থেকে লক করা। আর সেদিন হসপিটালে অকশন থাকার ফলে গার্ডরা সব ওখানেই, কিন্তু আমি ঠান্ডা একদম জমে যাচ্ছি। পুরোটা রুমে অন্ধকার, কিছু দেখতেও পারছি না। এরই অনেক লাশ রাখা আছে। আমি তাদের শরীরে চাদরের মতো কাপড়গুলো একসাথে করে আমার গায়ে জড়িয়ে নিলাম। তবে আমি তখনও বুঝিনি এটা কিসের কাপড়। হাতে কাছে যা পেয়েছি তাই কুড়িয়ে নিয়েছি। তখন আমার মাথায় জান্নাতের কথা ঘুরপাক খাচ্ছে, আর ভাবছি কখন যে সকাল হবে। এরকম আর বেশিক্ষণ থাকলে সত্যি সত্যি মরে যাব। মর্গে অসহায়ের মতো ঠান্ডায় কাঁপতে কাঁপতে আবারও জ্ঞান হারিয়ে ফেললাম। সকালের আগে জ্ঞান ফিরে পেলাম। মর্গের উপরে ছোট জানালা দিয়ে দিনের আলো দেখা যাচ্ছে।
আলো দেখে আমার দেহে প্রাণ ফিরে পেলাম। কিছুক্ষণ পর মর্গের এক গার্ড এসে দরজাটা খুলতেই আমি উঠে দাঁড়িয়ে তার দিকে ছুটে যাই। এটা দেখে সে গার্ডটা ভয় পেয়ে দরজাটা আবারও লাগিয়ে চলে যায়। ভয় পাওয়ারই কথা, কারণ মর্গে কখনো জীবন্ত মানুষ থাকে না। সো সে গার্ডটা হসপিটালে ডাক্তার সহ আরও কিছু মানুষ নিয়ে এসে দরজাটা খুলতেই আমি আবারও দৌড়ে তাদের দিকে ছুটে গেলাম। সারা রাত অনেক ঠান্ডার মধ্যে ছিলাম, তাই গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। এক ডাক্তার সব কিছু বুঝতে পেরে আমাকে তাড়াতাড়ি করে এমার্জেন্সিতে নিয়ে গেল। সব ট্রিটমেন্ট শেষ করে আমাকে হসপিটালের এক রুমে রাখা হলো কিছুদিনের জন্য। ডাক্তার বলেছে এখানে কিছুদিন থাকলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবো। আব্বু ডাক্তারদের নামে পুলিশ কেস করতে চাইলে আম্মু বলল, থাক না, আমার ছেলেকে ফিরে পেয়েছি, এটাই অনেক, আমি আর কিছুই চাই না। তখন ডাক্তার এসে আমাদের কাছে ক্ষমা চাইতে আম্মু তাদের বলল, ক্ষমা চাইতে হবে না, আমার ছেলের মতো অন্য কারো ছেলের সাথে এমনটা করবেন না আর কোনো দিন। সেদিন যদি হসপিটালে অকেশন না থাকতো তাহলে আমার ছেলেকে পোস্টমর্টম করা হতো, আর পোস্টমর্টম হলে আমার ছেলেকে আর ফিরে পেতাম না। এই আম্মু আবারও কান্নায় ভেঙে পড়লো। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, সব কিছু তো ঠিক হয়ে গেছে, তাহলে এখন কেন কান্না করছো? হসপিটালে সেদিন আমার আত্মীয় স্বজন সবাই ছিল, কিন্তু আমার চোখ দুটো শুধু জান্নাতকে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু সেদিন এক নজর জান্নাতকে দেখার জন্য পাগলের মতো এদিক ওদিক তাকাতে থাকি, কিন্তু জান্নাতকে কোথাও দেখতে পেলাম না। তখন সবার সামনে হেসে দিয়েছিলাম, হাসিটা কষ্টে ছিল। এটা কেউ বুঝতে না পারলেও আমার পাশে বসে থাকা আঁখি বুঝে নিয়েছিল। আঁখি আমাকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব তো ঠিকই আছে। না, সব ঠিক নেই। আচ্ছা, কি ঠিক নেই? খুব ভালো করে বুঝতে পেরেছি আপনার চোখ দুটো শুধু জান্নাতকে খুঁজে চলছে। তোমাকে জান্নাতের ব্যাপারে কে বলেছে? আপনার রুম থেকে জান্নাতের দেওয়া চিরকুটটা পড়ে সব বুঝেছি। আপনাদের মাঝে কি হয়েছে আমি জানি না, তবে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হলে তুমি কেমন করবে? তুমি তো আমাকে ভালোবাসো, নাকি সেদিন মিথ্যা বলেছিলে? আমার ভালোবাসা মিথ্যা নয়। আমি জানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আপনার মনে আমার জন্য কোনো জায়গা নেই। আপনি আপনার সবটা দিয়েই জান্নাতকে ভালোবেসে ফেলেছেন, সব বুঝি। তুমি এত কিছু বুঝলে কেমন করে? মেয়েদের অনেক কিছু বোঝার ক্ষমতা থাকে, সে আপনি বুঝবেন না। জি না, মেয়েরা অনেক কিছু বুঝতে পারে কিনা সেটা জানি না, তবে মেয়েদের কোনো কিছু কেউ বুঝতে পারে না। যেমন আমি জান্নাত কেন এমন করছি কিছুই বুঝতে পারছি না। আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই জান্নাত আপনার জীবনে আবার ফিরে আসবে। তাহলে আমার ভালোবাসার কি হবে? আমার ভালোবাসা না হয় অপূর্ণই থেকে যাবে। সব ভালোবাসার যে পূর্ণতা পেতে হবে এমনটা তো কথা নেই। ভালোবাসার মানুষকে সারা জীবনের জন্য পেতে অনেক বড় কপাল লাগে, আমার সেটা হয়তো নেই। এতটুকু বলে আখির চোখের পানি লুকিয়ে মুচকি এসে রুমের বাইরে চলে গেল। আখি বাইরে চলে যাওয়ায় আম্মু ভিতরে এসে বলল, বাবা কিছু লাগবে? হ্যাঁ। কি লাগবে বাবা? একটু বাইরে যেতে চাই। কেন, কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। সিগারেট লাগবে, এনে দিতে পারবে? আম্মু জানে আমি অনেক আগে থেকে সিগারেট খাই। আম্মা কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর এই অবস্থা কিভাবে সিগারেট দেই? প্লিজ, মা আর পারতেছে না, একটা খেলে কিছু হবে না। আম্মু বলল, আচ্ছা দেখছি কি করা যায়। এই বলে আম্মু চলে গেল। কিছুক্ষণ পর আখিকে দিয়ে একটা প্যাকেটের ভিতরে একটা সিগারেট আর একটা ম্যাচ পাঠিয়ে দিয়েছে। এসব দেখে আখি বলে উঠল, আপনার তুলনা হয় না। আপনার আম্মুর সাথে আমি এতটা ফ্রি আগে জানতাম না। হ্যাঁ। আমি আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গিয়ে সিগারেট খেয়ে আসলাম। এভাবে দুদিন চলে গেল। ডাক্তার এসে বলল, হুসাইন ঠিক হয়ে গিয়েছে, তবে কিছু ঔষধ লিখে দিচ্ছি, এগুলো ঠিকমতো কিছুদিন খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, আমার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারবো কবে? কাল সকালে, তবে আজ বিকেলেও নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আম্মু আমাকে বলল, কখন বাসায় যেতে চাও বাবা? এখনই যাব। এখন যেতে পারবে না? আচ্ছা, তাহলে আমরা বিকেল দিকে বাসায় যাব। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। বিকেলের দিকে আমাকে বাসায় নিয়ে আসা হলো। সন্ধ্যার দিকে জান্নাতের কথা খুব মনে পড়ছিল। শরীরটা তেমন ভালোভাবে ঠিক হয়নি। আমি সকল রাগবিমান বলে পায়ে হেঁটে জান্নাতের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। জান্নাতের বাসার সামনে যেতেই দেখতে পেলাম জান্নাতের রুমে লাইট অফ। কিন্তু এখন জান্নাতের রুমের লাইট অফ থাকার কথা না,
আমি দরজায় নক করার সাথে সাথে আন্টি দরজা খুলে দিল। তুমি সুস্থ হও তো, এত কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? হসপিটালে আমাকে সবাই দেখতে এসেছিল, আপনি ছিলেন, কিন্তু জান্নাত আসেনি কেন? ওর কি কোনো সমস্যা হয়েছে? আন্টির মুখের দিকে তাকে লক্ষ্য করলাম, আন্টি কোনো কিছু আমার থেকে লুকোচ্ছে। আন্টি বলল, না বাবা, তেমন কিছু না। আন্টি আমাকে নিয়ে জান্নাতের রুমে গেল। আন্টি লাইট অন করতে দেখতে পেলাম জান্নাত ঘুমোচ্ছে, তবে এটা সে আগের জান্নাত না, অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালো কালো ছাপও পড়ে গেছে। আমি জান্নাতের পাশে বসে জান্নাতের মাথায় হাত রাখতে ঘুম ভেঙে গেল। জান্নাত বিছানায় উঠে বসে আমাকে বলল, কেমন আছিস? হ্যাঁ ভালো, তবে তোর এই অবস্থা কেন? এমনিও কিছু না, বাদ দে। আচ্ছা, তোকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। 2 দিন পর আমার বিয়ে, সো আমার বিয়েতে তোকে কিন্তু আসতেই হবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলেছিল আমি যেন কোনো কিছু চাপ না নিই। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এটা কবে ঠিক হলো কিছুই তো জানলাম না। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলছিস? আজ আমি না আসলে হয়তো আমাকে স্যারে বিয়েটা করে ফেলতি। আপুর ফ্রেন্ডের ছেলের সাথে হুট করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আমি বুঝতেও পারিনি। ও আচ্ছা, সমস্যা নেই, ওকে আমি অবশ্যই তোর বিয়েতে আসবো। আর কিছু বলতে পারলাম না, কখন যে আমার চোখের কোনো পানি জমে গিয়েছে বুঝতে পারিনি। তাই সেখানে বেশিক্ষণ থাকলাম না, বাসায় চলে আসলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসার সময় আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বাসায় সে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাবলাম, যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই জান্নাত আমার কাছে ফিরে আসবে। কিন্তু বারবার মনে হচ্ছে আমি জান্নাতকে হারিয়ে ফেলছি। তবে আমার বিশ্বাস জান্নাত আমার আর আমার কাছে ফিরে আসবে। দেখতে দেখতে 2 দিন চলে যায়। কাল জান্নাতের বিয়ে, রুমেই শুয়ে আছি, এমন সময় এক ফ্রেন্ডের ফোন আসলো। রিসিভ করতে ফ্রেন্ড বলল, কি রে হোসেন, কই তুই? কেন, কি হয়েছে? আরে জান্নাতের বিয়ে, জানিস না? হ্যাঁ জানি তো, কি হয়েছে? তো কি হয়েছে মানে? তুই যাকে নিয়ে স্বপ্ন দেখতি আর আমাদেরকে তোর আর জান্নাতের গল্প শোনাইতি, আজ তার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তোর কোনো চিন্তাই নেই। বাদ দে তো, ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল। বোকা, ভাবিস না, সব জানি। তুই বাসা থেকে বের হ, আমি সব রেডি করে রাখছি। মানে কি রেডি করে রাখছস? জান্নাতকে উঠিয়ে নিয়ে আসবো। না থাক রে, আর জান্নাত আমার সাথে কখনো আসবে না। আসবে না মানে? অজ্ঞান করে নিয়ে আসবো। ভাব নেওয়ার জায়গা পায় না মেয়েটা। আচ্ছা বাদ দে তো সব, এখন রাখছি। এই বলে আমি ফোন রেখে দিলাম। এমন সময় আম্মু রুমে আসলো। কি হয়েছে? কই কিছু না তো। তাহলে তোর চোখ বেয়ে পানি পড়ছে কেন? ও খেয়াল করিনি, হয়তো চোখে কিছু ঢুকেছে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছি। তুই অনেক বড় হয়ে গেছিস। ছোটবেলায় তোর পিঁপড়ার কামড় খেয়ে আমার কাছে এসে কান্না করছিস, আর এখন এত বড় মাপের কষ্ট লুকিয়ে আমার সাথে দিব্যি হেসে হেসে কথা বলছিস। তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আম্মুকে জড়িয়ে ধরে কান্না সুরে বললাম, হ্যাঁ মা, জান্নাতকে আমি খুব ভালোবেসে ফেলেছি, হয়তোবা নিজের থেকেও বেশি। তোর চিন্তা কিসের? তোর ফ্রেন্ডের সাথে গিয়ে উঠিয়ে নিয়ে আয়, পরে যা হবে আমি বুঝবো। তবে তোর কষ্ট দেখতে রাজি না। জান্নাত যদি জাস্ট একবার বলতো যে আমাকে ও এখনো ভালোবাসে, তাহলে জান্নাতকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারতো না। বাট ও তো এখন আমাকে সহ্যই করতে পারে না, তাই যা হবার হবে, সব ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তাহলে এখন কি করবি? কিছু না, ভাগ্যে যদি থাকে তো জান্নাত ফিরে আসবে, আর না থাকলে যাক, বাদ দাও তো। সে তুই যা ভালো বুঝিস কর, তবে এভাবে মন মরা হয়ে বসে থাকবি না, আমার মন খারাপ লাগে। আম্মু চলে গেল, আবার আঁকি ভিতর আসতেছিলাম, বললাম বাইরে আর কেউ আছে? না। আচ্ছা এখানে কি ইন্টারভিউ চলছে নাকি যে একের পর এক একজন আসছো? এভাবে বলছেন কেন? আচ্ছা চলে যাচ্ছি। না, কি বলবে বলে যাও। আজ আমি আমাদের বাসায় চলে যাচ্ছি, তাই বলতে আসছিলাম। এতক্ষণ আপনি আপনার আম্মুর সাথে কথা বললেন, তাই ভেতরে আসিনি। আখির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম, তারপর বললাম, আজকে কেন যেতে হবে? আসছি তো অনেক দিন হলো, বাসা থেকে আম্মু ফোন দিয়েছিল, বলল বাসায় চলে আসতে। আজ তো যেতে পারবে না? কেন পারবো না? আজ জান্নাতের বিয়ে। তাই কি? তাই কি মানে? আমি কান্না করলে আমাকে সান্ত্বনা দিবে কে শুনি? আপনি বাচ্চাদের মতো কান্না করবেন? ওকে, তাহলে আপনার কান্না দেখতে আজ না হয় থেকেই যাই, কি বলেন? হ্যাঁ থ্যাঙ্কস। চলে যাচ্ছিলাম, তাই আপনার জন্য একটা সিগারেটের প্যাকেট কিনে এনেছি, ভাবলাম এটা দিয়ে চলে যাব। কই দাও তাহলে,
জি না, আজ তো যাওয়া হচ্ছে না, তাই কাল যাওয়ার সময় দেব। না, এখন এটা দাও, পরে না হয় আরেক প্যাকেট দিয়ে যাবে। ওকে। আকি সিগারেট দিয়ে চলে গেল। দিনটা কষ্টে কোনোভাবে কাটিয়ে দিলাম। জান্নাতকে হয়তো রাত 1টা-2টার দিকে ওদের বাসা থেকে নিয়ে যাবে বিয়ে সব কাজ সম্পূর্ণ করে। এখন সন্ধ্যা নেমে গিয়েছে, কষ্ট যেন ধীরে ধীরে বেড়েই চলছে। আজ সারাদিন আমি রুম থেকে বের হইনি। জান্নাতকে শেষ একটিবারের জন্য দেখার জন্য মনটা পাগলের মতো ছটফট করছে। তাই দৌড়ে জান্নাতের বাসার দিকে ছুটে গেলাম। দূর থেকে বিয়ে বাড়ির হইচই শুনতে পেলাম। বুকের বাপাসটা কষ্টে যেন অবশ হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে জান্নাতদের বাসায় ঢুকলাম। বাসায় অনেক লোকজন, পরিচিত কাউকে খুঁজেও পাচ্ছি না যে জান্নাতের কথা জিজ্ঞাসা করব। হঠাৎ জান্নাতের এক মেয়ে ফ্রেন্ডকে দেখতে পেলাম। ওর নাম রূপা। রূপা আমাকে দেখতে আমার দিকে ছুটে আসলো। হুসাইন ভাইয়া, আপনি এখানে কেন? জান্নাত তো উপরে। জান্নাত উপরে? আচ্ছা, আপনি নাকি মৃত থেকে জীবিত হয়েছেন। কে বলেছে এগুলো? এলাকার সবাই জানে, আমি জানবো না? ও, কিন্তু মৃত মানুষ কখনো জীবিত হয় না। আমার রেসপন্স দুর্বল ছিল, তাই এমনটা হয়েছিল। ও আচ্ছা, এখন বুঝলাম। বাট এই সামান্য কাহিনীকে লোকেরা রচনা করে ফেলছে। আপনি নাকি কবর থেকে উঠে এসেছেন, আরো এরকম অনেক কথা বলছে তারা। ও বাদ দাও। আচ্ছা, আমাকে একটু জান্নাতের কাছে নিয়ে যেতে পারবে? আপনি হলেন জান্নাতের বেস্ট ফ্রেন্ড, আপনাকে আমার নিয়ে যেতে হবে কেন? আপনিই তো যেতে পারেন। রূপার কথা শুনে জান্নাতের আর আমার সে আগের মিষ্টি ফ্রেন্ডশিপের কথা মনে পড়ে গিয়েছে। কতই না সুন্দর ছিল সেসব দিনগুলো। ওগুলো ভাবতে ভাবতেই চোখের কোণে অনেকটা পানি জমে গিয়েছে। আমি রূপাকে বললাম, আচ্ছা তুমি যাও তাহলে। রূপা চলে গেল, আমি উপরে গেলাম। দরজার বাহির থেকে জান্নাতকে দেখতে পেলাম। জান্নাতের দিকে তাকিয়ে চোখ ফেরাতেও পারছি না। জান্নাত এমনিতে অনেক সুন্দর, তার মাঝে আজ আবার বিয়ের সাজে। কখনো পরি দেখিনি, তবে পরিদের বিষয়ে যতটুকু শুনেছি তার থেকে জান্নাত কোনো অংশ কম নয়। সেখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, দ্রুত বাসায় চলে আসলাম। নিজের উপর এত রাগ হচ্ছিল বলে বোঝাতে পারবো না। কেন যে সেদিন জান্নাতের ভালোবাসা অবহেলা করেছি। সেদিন জান্নাতকে ফিরিয়ে না দিলে হয়তো আজ আমার এমন দিন দেখতে হতো না। রাগে আমার রুমে জিনিসপত্র ভাঙতে শুরু করে দিই। জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে নিচ থেকে আম্মু আপু চলে আসে। আমাকে সান্ত্বনা দিয়ে তারাও চলে যায়। আমাকে বলে ঘুম আসতে, তবে ঘুম আসছিল না বলেই 3-4টা ঘুমের ওষুধ একবারে খেয়ে ফেলি। এখন আর বিছানা থেকে উঠতে পারিনি। বিছানার নিচেই ফ্লোরেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অনুভব করলাম আমি বিছানাতে শুয়েছি। আমার কপালে কে যেন চুমু খাচ্ছে। চোখ খুলতে দেখতে পেলাম জান্নাত আমার পাশে বসে কপালে চুমু দিচ্ছে। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না, তাই হালকা করে আমার শরীরে চিমটি কাটলাম, এটা ভেবে যে আমি স্বপ্ন দেখছি কিনা। ঘুম থেকে উঠে তো চমকে গেলাম। জান্নাতকে আমার পাশে দেখে সত্যি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি জান্নাতকে বললাম, তুই এখানে কি করিস? আর তোর তো শ্বশুরবাড়িতে থাকার কথা। রাগ তোর শ্বশুর বাড়ি। সারা রাত এভাবে তোর পাশে বসে বসে তোকে ডাকাডাকি করতেছি, তাও তোর ঘুম ভাঙাতে পারলাম না। পারবি কেমন করে? অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ঘুম দিয়েছি। এই কথা বলা মাত্রই জান্নাত আমার বুকের উপর উঠে বসে আমার গালে মিষ্টি মিষ্টি থাপ্পড় মেরে বলতে থাকে, শয়তান, তুই এগুলা খাইছিস কেন? তোর কাছে থেকেই তো শেখাই গুলো। আমি আগে অবশ্যই খেয়েছি, যার ফলে আমার শরীর স্বাস্থ্য মাঝখানে নষ্ট হয়ে গেছিল। এখন আর খাই না, তাই আবার ঠিক হয়ে গিয়েছে। সেটা তো দেখতেই পারছি, তবে তুই এখানে কেন? তাহলে কোথায় থাকবো? শ্বশুর বাড়ি? হ্যাঁ। আমার ভালোবাসা এত সস্তা মনে করছিস? সস্তা না হলে বিয়ে করতে রাজি হয়েছিলে কেন? আব্বুর ফ্রেন্ডের ছেলের সাথে আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। আমি রাজি হয়েছি বলে আজ এখানে আসতে পেরেছি। না হলে কি? না হলে আমাকে আটকে রেখে জোর করে বিয়ে দিয়ে দিত। হ্যাঁ বুঝেছি, তবে আমাকে তো বলতে পারতি সব কথা। বলবো কেন? তুই যে আমাকে প্রথমে অবহেলা করেছিস সেটা ভুলে গিয়েছি ভাবছিস? কিচ্ছু ভুলিনি, তাই তোকে একটু শিক্ষা দিলাম। এটা একটু শিক্ষা? আর একটু হলে তো মরেই যেতাম। ভালো। হ্যাঁ ভালো, তবে তুই এখন আমার বুকের উপর থেকে নেমে অন্য জায়গায় বস গিয়ে। জি না, আমি তোর বুকের উপরেই বসে থাকবো। কি করবি তুই? সত্যি ব্যথা লাগতেছে, রাতে কিছু খাইনি। এমন সময় আখি রুমে আসলো। এসে বলল আমাকে আর জান্নাতকে আম্মু নিচে ডাকছে। জান্নাত আমার উপর থেকে উঠে বসে আখিকে বলল, তুমিই তাহলে আখি? হোসাইনের মুখে তোমার কথা অনেক শুনেছি, যা শুনেছি তার থেকে কোনো অংশে কম নয়। অনেক সুন্দরী তুমি। কি যে বলেন আপু, আপনার সৌন্দর্যের মাঝে সকল সৌন্দর্যই হার মেনে যাবে। আমি এতটাও সুন্দর না, ওকে?
আমি হুসাইনের কাছ থেকে শুনেছি তুমি নাকি হুসাইনকে লাইক করো। আখি চুপ করে রইল। জান্নাত বলল, তোমাকে হুসাইনের থেকে ভালো একটা ছেলে এনে দিব। আর হুসাইন কিন্তু বেশি একটা ভালো না, ওকে আমি খুব ভালোভাবেই চিনি, তবে মন থেকে ভালোবেসে ফেলেছি, কি আর করার, তাই ছুটে চলে আসলাম। ভালোই হয়েছে, আপনাকে ছাড়া উনি অনেক কষ্টে ছিল, আপনি আসাতে ওনার মুখে হাসি ফুটেছে দেখছি। আচ্ছা, আমি নিচে গেলাম, আপনারা তাড়াতাড়ি করে নিচে আইসেন। ওকে যাও, আসছি। আমিও জান্নাত নিচে গেলাম। জান্নাত আম্মুর পায়ে সালাম করলো। আম্মু জান্নাতকে বলল, তুমি যে এখানে এসেছো এটা কি তোমার বাসায় কি জানে? না, কেউ জানে না। তাহলে তো তাদের ফোন দিয়ে জানাতে হবে, তা না হলে তারা তো চিন্তায় থাকবে। না, ফোন দিয়েন না, ফোন দিলে এসে আমাকে নিয়ে যাবে। সমস্যা নেই, এসেছো যখন নিয়ে যেতে পারবে না। আমি জান্নাতকে বললাম, চিন্তা করো কেন, আমি তো আছি, দেখি কেমন করে নিয়ে যায়। খুব ভয় করছে আব্বু যে রাগী। সমস্যা নেই, আমি ফোন দিচ্ছি। আম্মু জান্নাতের বাসায় ফোন দিয়ে জানায় জান্নাত আমাদের বাসায়। এরপর আম্মু আমাকে বলল, আচ্ছা তোরা তাহলে গল্প কর, আমি আসছি। আমি জান্নাতকে নিয়ে উপরে চলে গেলাম। উপরে এসে জান্নাত আমাকে বলল, তুই রাতে কিছুই খাসনি? খেয়েছি তো। কি খাইছিস? এই ধরনের সিগারেট আরও নেশা জাতীয় অনেক কিছু। জান্নাত বলল, এসব খেয়ে কি লাভ বল তো আমাকে। জানি না। ভালো, তুই থাক, আমি নিচে থেকে আসছি। কই যাস? নিচে। আবার পালিয়ে যাবে না তো? তখন জান্নাত আমার দিকে বুড়ো কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমাকে ভয় দেখে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য জান্নাত নুডলস করে নিয়ে এসে আমাকে খাইয়ে দিতে শুরু করলো। আমি মনীষকে খাওয়া শুরু করলাম। সব নুডলস কখন যে শেষ করে ফেলেছি তা নিজেও জানি না। আচ্ছা, নুডলস কে রান্না করেছে? কে আবার? আমি। ও, খুব ভালো হয়েছে, প্লিজ আবার করে নিয়ে আসবি। ওকে, যাচ্ছি। জান্নাত আবারও নুডলস করে নিয়ে আসলো। আমি জান্নাতকে বললাম, তুমি রাতে কিছু খেয়েছো? চিন্তাই ভালো লাগে না আবার খাওয়া। তার মানে রাতে কিছু খাওনি? না। এর জন্যই তোমাকে আবার নুডলস করে আনতে বলেছি। কেন, তুমি খাবে না? আর কত খাবো, অনেক খেয়েছি, এখন তুমি হা করো, আমি খাই দিচ্ছি। খাওয়া শেষ করতে জান্নাত আমার বুকের মধ্যে টি শার্টে মুখ মুছে বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। আমি কিছু না বলে পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম আমার টি শার্ট কেমন যেন ভেজা ভেজা লাগছে। জান্নাতের মাথা আমার বুকের প্রতি উঠাতে চাইলে জান্নাতের শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। আমি কোনো মতে জান্নাতের মাথা উঁচু করে দেখতে পেলাম জান্নাত কান্না করছে। কান্না করছো কেন? খুব ভয় করছে। কেন? কিছুক্ষণ পর যদি আব্বু এসে আমাকে নিয়ে যায়, যদি তোমাকে হারিয়ে ফেলি, তাহলে সত্যি সত্যি আমি কিন্তু সুইসাইড করব, এটা জেনে রাখো। কী সব বলছো এগুলো? পাগল হয়ে গেছো নাকি? আর ভাবলে কেমন করে আমার কাছ থেকে তোমাকে আলাদা করতে পারবে? আসতে দাও তোমার এই টাকলা বাপকে। তখনই নিচ থেকে আম্মু বলল, জান্নাতকে নিয়ে আয়, জান্নাতের বাবা এসেছে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, আমি যাব না, তুমি যাও। যাবে না মানে? এখন কিন্তু কোলে উঠে নিয়ে যাব। ওকে চলো, আমার বিশ্বাস আছে তোমার উপর। নিচে আসলাম জান্নাতকে নিয়ে, তবে জান্নাত আমার পিছনে মুখ লুকিয়ে আসতে থাকলো। নিচে যেতে দেখি জান্নাতের বাবা সহ আরও অনেকে এসেছে। সাথে কাল যার সাথে জান্নাতের বিয়ে হওয়ার কথা ছিল সেও এসেছে, তাও আবার বিয়ের সাজে। ছেলেটা নাকি জান্নাতকে খুব পছন্দ হয়েছে, তাই কাল থেকে জামাই সেজে ঘুরছে। জান্নাতকে পেলে নাকি বিয়ে করে ফেলবে, যেখানে পাবে সেখানেই। কি আজব ক্যারেক্টার। যাই হোক, জান্নাতের বাবা তো রাগে আগুন, কারো কথায় তিনি শুনছেন না। ওনার এক কথা, জান্নাতকে না নিয়ে এখান থেকে যাবেই না। জান্নাতের বাবা জান্নাতকে বলছে, তুমি যদি আজ আমার সাথে না আসো তাহলে আর কখনো আমার বাসায় তোমার কোনো জায়গা হবে না। এত বড় কথা শুনো জান্নাতের শরীরে একটা রোমও নড়লো না, মানে ও কোনো রিয়াক্টও করলো না। এই কথা শুনে এটার মানে একটাই, জান্নাত আমাকে প্রচুর বিশ্বাস করে ফেলেছে, তার সাথে আমার উপর অনেক আস্থা। জানি না এই বিশ্বাসের ঠিকঠাক মূল্য দিতে পারবো কিনা, তবে আমি পুরো চেষ্টা করবো যাতে জান্নাতের কখন এটা মনে না হয় যে সে ভুল মানুষকে ভালোবেসেছে। জান্নাতের বাবা আরও নানা রকম ইমোশনাল কথা বলতে থাকে। একসময় বিরক্ত হয়ে গেলাম, তাই আমি জান্নাতের বাবাকে বললাম, জান্নাতের গর্ভে আমার সন্তান আছে, সত্যিটা জানাতে দেরি করে ফেলেছি, তবে আজ বলতেই হচ্ছে, এখন আপনি নিয়ে যেতে পারেন। জান্নাতের বাবা তবুও জান্নাতকে নিয়ে যেতে চাইলে জান্নাতের সাথে বিয়ে হওয়ার কথা সেই ছেলেটা বলল, জান্নাতকে পছন্দ করেছি ঠিক আছে, তবে অন্যের সন্তানের বাবা হতে যাব কেন? এই বলে ছেলেটা চলে গেল। তবে যাওয়ার আগে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, ভাই অনেক বড় ধোকা থেকে বাঁচিয়ে দিলি, অনেক অনেক ধন্যবাদ। ছেলেটা চলে গেলে জান্নাতের বাবা জান্নাতকে বলল, হুসাইনের কথা কি সত্যি?
এরপর জান্নাতের বাবা আর কোনো কথা না বলে আমাদের বাসা থেকে চলে যায়। বাবা চলে যাওয়ার সাথে সাথেই জান্নাত আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বুঝতে পেরেছি জান্নাত এতক্ষণ অনেক ভয় ভয় ছিল। আম্মু আব্বু আমাদের বিয়ে আজকেই করিয়ে দেবে, হালকা অনুষ্ঠান করে বড় করে অনুষ্ঠান করবে কিছুদিন পর। জান্নাতের বাবার রাগটা মিটে গেলে এখন শুধু জান্নাতের পক্ষ থেকে জান্নাতের আম্মুই আসবে, আর কেউই না। বিয়েটা অবশেষে করে ফেললাম। আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলা সেই জান্নাত বিয়ের পর এখন আমার দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। সারাটা দিন অনেক দখল গিয়েছে, সিগারেট খাওয়ার টাইমও পাইনি। বিয়ের কাজ শেষ হবার পর আমি একটু ফ্রি হতে পেরেছি, তাই সুযোগটা মিস করলাম না। সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে চলে গেলাম। পকেট থেকে সিগারেটটা বের করতে যাবে এমন সময় দেখি ছাদে আমার কিছু আত্মীয় স্বজনরা সন্ধ্যার হাওয়া খাচ্ছে। তারা আমাকে দেখেই ডাক দিয়ে নানা রকম প্রশ্ন করবে, কারণ সারাদিন আমাকে খুঁজে পাইনি। তাই শব্দ ছাড়াবার নিচে চলে আসলাম। এখন সিগারেট খাবো কোথায়, এ নিয়ে পড়ে গেলাম মহাচিন্তায়। নিচে অনেক লোক, তাই ভাবলাম বাসার বাইরে গিয়ে সিগারেট খেয়ে আসবো। তাই নিচে এসে সবার চোখের আড়ালে গেটের সামনে আসলাম। চোখ বুজে বাইরের দিকে দৌড় লাগাবো এমন সময় পিছন দিকে কে যেন আমার হাত টেনে ধরেছে। পিছন ফিরে দেখি পাশের বাসার বুড়া দাদা। কি হয়েছে দাদা, কিছু বলবেন? দাদা বুড়া মানুষটা একটা কথা বলতে সময় নেই 3 থেকে 4 মিনিট। এমনিতে সিগারেটের প্যারা, আবার এ কি জ্বালাতন রে বাবা। আমি আবারও বললাম, কি কিছু বলবেন? মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছি, জানো না? ও, প্যারাম করে বিয়ে করছো? আচ্ছা এখন আমি আসি। আমি চলে যেতে চাইলে উনি আমার হাত আরো শক্ত করে চেপে ধরলো। কি যেন বলবে মনে হচ্ছে, কিন্তু ওনার একটা কথা বলতেই 2 মিনিট লাগে। 2 মিনিট পর দাদা আবার বলল, কোথায় যাও? একটু বাইরে যাচ্ছি। দাদা আমার হাত ছাড়তে না ছাড়তেই এখন আমি সিগারেট না খেয়ে থাকতে পারছি না। তাই আমার আশেপাশে ঘুরতে থাকা কিছু আত্মীয় স্বজনকে ডাক দিলাম। তারা বলল, কি হয়েছে হুসাইন? দাদা বলেছে যে ওনাকে নাকি ঠিক মতো কেউ আদর যত্ন করেনি। আমার একটু বাইরে কাজ আছে, আপনারা দাদাকে ঠিকঠাক মতো যত্ন আদি করে নিয়ে আসেন। ওনারা দাদাকে বলল, কি দাদা, লজ্জা পাওয়ার কি আছে, আসেন আমাদের সাথে। এই বলে দাদাকে ওনারা নিয়ে গেল। যাক বাবা, বাঁচা গেল। এই ভেবে গেটের বাইরে পা দেবো এমন সময় পিছন থেকে আপু বলল, কই যাস হোসাইন? এই তো একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথাও যেতে হবে না, জান্নাত রুমে একা বসে আছে, রুমে আয়। কি আর করার, সিগারেটের অসমাপ্ত প্যারা নিয়ে রুমে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখতে পেলাম জান্নাত বিছানাতে বসে আছে। আমাকে দেখে বলে উঠলো, কই গিয়েছিলে? এই তো একটু বাইরেই। কেন? এমনি। এমনি না, নিশ্চয়ই সিগারেট খেতে গিয়েছো। ও, বুঝে ফেলেছো তাহলে। হুম। তখন চুপ করে বিছানায় বসলাম। জান্নাতের কানের কাছে মুখ নিয়ে বললাম, আচ্ছা শোনা, একটা সিগারেট খেতে পারি? এত সুন্দর করে যখন ডাক দিয়েছো, তাহলে এক কাজ করো। কি কাজ? জাস্ট একটা সিগারেট খাবে, তারপর গোসল করে আমার কাছে আসবে। কেন, সিগারেট খেলে গোসল করতে হয় নাকি? হবে, কারণ সিগারেটের ঘ্রাণ আমার একদম সহ্য হয় না। কি আর করার, সিগারেট খেয়ে গোসল করে আসলাম। জান্নাত আমাকে চমকে দিয়ে বলে উঠলো, হুসেন, আমার বাবু লাগবে। মানে? মানে আমরা বাবু নেব। বাসরাত শুরুই করলাম না, বাচ্চার কথা বলছো কেন? তাহলে তুমি বাবাকে যে বললে আমার গর্ভে নাকি তোমার বাচ্চা? হ্যাঁ বলেছি, বিপদে পড়ে। তাহলে এখন আমি নিব, কারণ মা হওয়ার ইচ্ছা জেগেছে মনে। তুমি নিজেই তো বাচ্চা। এত কিছু জানি না, আমার লাগবে তো লাগবেই। বাসরাতে পাগলিটার কথা শুনে খুব হাসি পাচ্ছিল। যাই হোক, বিয়ে যখন করেছি বাসরাত তো করতে হবে। আমি লাইট অফ করে জান্নাতের কাছে যেতেই জান্নাত আমাকে জড়িয়ে ধরলো। আমি জান্নাতের কপালে গালে ঠোঁটে কিস করতে থাকি। সেদিন জান্নাতের ঠোঁট নরম চকলেট ভেবে কামড় দিয়ে একটু ছিঁড়েই ফেলেছি। জান্নাত ব্যথায় চিৎকার করাতে বুঝতে পারলাম এটা কোনো চকলেট না, এটা জান্নাতের ঠোঁট। আরও অনেক কিছুই হলো। হাজব্যান্ড ওয়াইফের মাঝে যা হয় আর কি। অনেক রাত পর্যন্ত গল্প করে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি জান্নাত পাশে নেই। এত সকাল সকাল কই যাবে? ঠিক তখনই আমার ফোনে একটা ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, কি মিস্টার হুসাইন, ঘুম কেমন হলো? জান্নাতকে খুঁজে পাচ্ছ না তো, তাই না? জান্নাতকে আর পাবেও না। বড় ঝড় আসার আগ মুহূর্তে কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে যায়। কাল তোমাদের বাসা থেকে ঠান্ডা ভাব চলে এসেছে আজকের এই দিনটার জন্য। হা, তুমি আমাকে চিনো না হুসাইন। যাই হোক, পারলে জান্নাতকে খুঁজে নিও। গুড বাই, সি ইউ। তার মানে এটা জান্নাতের আব্বু। এই বলে ফোন রেখে দিল। আমাকে কথা বলার কোনো সুযোগই দিল না। বিয়ের পরদিন বউ গায়েব, বিষয়টা ভেবে কেমন যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। আমি দৌড়ে নিচে চলে গেলাম। আম্মুকে বললাম, আম্মু জান্নাত কোথায়? জান্নাত তো ওর বাবার সাথে বাইরে গিয়েছে। উফ মা, যেতে দিলে কেন?
জান্নাতের বাবা তো আজকে ঠান্ডাভাবে বলল যে বিয়ে তো হয়েই গিয়েছে। যাই হোক, এখন আমার কোনো রাগ নেই। তবে জান্নাতের দাদু জান্নাতকে দেখতে চাচ্ছে, তাই জান্নাতকে কিছুক্ষণের জন্য আমাদের বাসায় নিয়ে যাব। সমস্যা নেই, কিছুক্ষণ পরেই আবার দিয়ে যাব। আমাকে না বলে কেন গেল? জান্নাত তোর সাথে দেখা করার জন্য বারবার উপরে আসতে চাইছিল, তবে জান্নাতের বাবা বলল হুসাইন তো এখন ঘুমাচ্ছে, তো হুসাইনের ঘুম ভাঙার আগেই জান্নাতকে দিয়ে যাব, সমস্যা নেই। আমি মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়লাম। এত বড় প্রতারণা আমার সাথে হবে স্বপ্নেও ভাবিনি কখনো। আম্মু বলল, চিন্তা করছো কেন, একটু পরেই দিয়ে যাবে। আর কখনো দিয়ে যাবে না, একবারই নিয়ে গেছে। কি বলছো এগুলা? হ্যাঁ, আমার কিছু ভাবতে পারছি না। আম্মু চুপ হয়ে গেছে। বাইকটা বের করলাম, সাথে অনেক কিছু নিয়েও গেলাম, হকি স্টিক, সাথে আরও কিছু জিনিসপত্র যেগুলোর নাম বলা যাবে না। বেরিয়ে পড়লাম জান্নাতের বাসার উদ্দেশ্যে। আজ জান্নাতকে নিয়ে আসায় যে আমাকে বাধা দেবে, সোজা কথায় থেকে লাশ করে ফেলবো। সে জান্নাতের বাবা হোক বা অন্য কেউ, কারণ এত কাহিনী আর ভালো লাগছে না। জান্নাতের বাসায় এসে দেখি দরজাতে তালা ঝোলানো। আমি জান্নাতের বাবাকে ফোন দিলাম। ফোন দিতে রিসিভ করে হ্যালো বলল। আমি বললাম, মাদার কই তুই? তোদের বাসার তালা ঝোলানো কেন? কি সুন্দরী মেয়ে জন্ম দিছ বলে এতই ভাব? এখন শুধু তোর সুন্দরী মেয়েই না, জান্নাত এখন আমার সুন্দরী বউ। আমি আবার বললাম, আর কত বড় কলিজা থাকলে আমার কাছ থেকে বিয়ের পর দিন জান্নাতকে নিয়ে চলে গেলি? সাহস থাকলে আমার সামনে আয়, আমি তো বাসার সামনেই। জান্নাতের বাবা বলল, বাবা, আমি এক গ্লাস পানি খেয়ে এসে কথা বলি। আচ্ছা বাবা, শ্বশুরের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কেমন আচরণ করব? সম্মান দিয়ে কথা বলবো, তাই না? তাছাড়া কি? আমি বয়স দেখে সম্মান দেই না, চরিত্র দেখে সম্মান দেই। বিয়ের পর জান্নাতকে আমার কাছ থেকে আলাদা করে এখন সম্মান ভিক্ষা চাওয়া হচ্ছে? জামাই আমার পুরাই আগুন। ভালোভাবে বলছি, জান্নাত এখন কই আছে? ঠিকানাটা দেন, আমি গিয়ে নিয়ে আসছি। বলবো না, যা করার করো। ওকে। এই বলে আমি ফোন রেখে দিলাম। কি করব বুঝতে না পেরে রাগের মাথায় বাইক থেকে হকি স্টিকটা বের করে জান্নাতের বাসার জানালা গ্লাসগুলো ভাঙতে শুরু করে দিলাম। সেখান থেকে একটা কাঁচের টুকরা আমার হাতে ঢুকে যায়, সাথে সাথে অনেক রক্ত বেরোতে শুরু করে দেয়। এই অবস্থায় বাইক চালাতেও পারবো না, তাই এক ফ্রেন্ডকে ফোন দিলাম। এরপর আমাকে হসপিটালে নিয়ে গিয়ে হাতের ভিতর থেকে কাঁচের টুকরাটা বের করে আরও ট্রিটমেন্ট করে। অনেক হয়েছে, এবার চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি। জান্নাতকে না নিয়ে আমি বাসায় যেতে পারবো না। তাহলে এখন কি করবি? আচ্ছা, ওই টাকলার বাচ্চা মানে জান্নাতের বাবা কোথায় চাকরি করে জানিস? চিনি তো। চল তাহলে ওনার অফিসে গিয়ে খোঁজ নেই, যদি কোনো তথ্য পাওয়া যায়। তো যেই কথা সেই কাজ, ও আর আমি মিলে চলে গেলাম জান্নাতের বাবার অফিসে। কোনো তথ্য পাওয়া যায় কিনা, কিন্তু কোনো তথ্য পেলাম না। তারা জানায় উনি নাকি 2 দিন হলো অফিসে আসছে না। কি আর করার, এক আকাশ পরিমাণ ডিপ্রেশন মাথায় নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ঢুকতে আমার চোখ কপাল উঠে গেল, কেননা দরজাটা নক করতে জান্নাত দরজা খুলে দিল। আমি তো পড়ে অবাক, এক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে রইলাম। ভেতরে আসো। আমি ভিতরে যেতেই দেখি ও মা, জান্নাতের বাবা মা সহ জান্নাতের আরও কিছু কাজিন আমাদের বাসায় আমারই রুমে বসে আড্ডা দিচ্ছে। অথচ জান্নাতকে আমি সারা শহর খুঁজে বেড়াচ্ছি। আমাকে দেখে আম্মু বলে উঠল, বলেছিলাম না জান্নাতকে একটু পরে দিয়ে যাবে। আমি কিছু বললাম না, কারণ রাগের মাথায় জান্নাতের বাবার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলেছি, খারাপ ভাষায় গালিগালাজও করেছি। ভেবেছিলাম জান্নাতের বাবা হয়তো শয়তান টাইপের মানুষ, তবে এখন বুঝতে পারলাম উনিও আমার বাবার মতোই সহজ সরল। এখন জান্নাতের বাবার কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু কিভাবে সেটাই বুঝতেছি না। কেউ কিছু বোঝার আগে আমি জান্নাতের বাবার কাছে গিয়ে মাথা নিচের দিকে ঝুঁকে বললাম, আমার ভুল হয়েছে, আপনি মজা করেছেন আর আমি এটা সত্যি ভেবেছি। কারণ হলো আমাদের বিয়েটা আপনার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাই ভেবেছি সত্যি সত্যি আপনি জান্নাতকে নিয়ে গিয়েছেন। বিয়ের পর দিন এমন কিছু আমি কল্পনা করতে পারিনি, তাই রাগের মাথায় আপনাকে অনেক কথা শুনিয়েছি। প্লিজ আমাকে আপনার ছেলে ভেবে মাফ করে দেন। জান্নাতের বাবা তখন উঠে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলল, কোনো ভুল হয়নি, ভুল তো আমার হয়েছে জান্নাতের কথায় কাজ করে। জান্নাতকে ওর দাদু দেখতে চেয়েছিল বলে বাসায় নিয়ে আসছি। তুমি ঘুমাচ্ছিলে তাই আর বিরক্ত করিনি, ভেবেছি তুমি ঘুম থেকে ওঠার আগেই জান্নাতকে রেখে যাব। কিন্তু জান্নাত বলল তোমাকে ফোন দিয়ে ওসব কথা বলে পরীক্ষা নিতে চেয়েছিল। বিশ্বাস করো, জান্নাত লিখে দিয়েছিল, আর আমি ওগুলো পড়ে পড়ে তোমাকে বলেছি। আমি মনে মনে ভাবলাম জান্নাতের কাছে শয়তানও হার মেনে যাবে, এটা তো সামান্য বিষয়। ও আচ্ছা, তাহলে পরীক্ষা নিয়ে কী বুঝলেন? আমি কি পরীক্ষায় পাশ করতে পেরেছি? পাস না, তুমি 100-তে 100 পেয়েছো। জানো, জান্নাত ছাড়া আমার আর কোনো ছেলে মেয়ে নেই।
ছোটবেলা থেকেই জান্নাতের সব ইচ্ছে পূরণ করেছি। ওর বিয়েটা আমার ইচ্ছেতে দেবো বলে, কিন্তু শয়তান মেয়েটা চালাকি করে ঠিক সময় বাসা থেকে বের হয়ে তোমার কাছে চলে এসেছে। তবে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। শেষ কথা হলো, জান্নাত কিন্তু আমার খুব আদুরি মেয়ে। আশা করব তুমি আমার থেকেও বেশি আদর করবে জান্নাতকে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনারা কথা বলেন। আমি জান্নাতকে নিয়ে পাশের রুমে গেলাম। কিছু কথা আছে ওর সাথে। জান্নাত যেতে চাইল না, কেন বুঝে গিয়েছিল আমি অনেক রেগে আছি, আর বারবার আমার কাটা হাতটার দিকে তাকাচ্ছিল। কি হয়েছে এটা হয়তো বলা সাহস পাচ্ছে না। তো জান্নাতকে এক প্রকার জোর করে পাশের রুমে নিয়ে গেলাম। জান্নাতের দিকে তাকাতে চমকে গেলাম। ঝামেলা লাগিয়ে দিয়ে এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে যেন পৃথিবীর সব থেকে নিষ্পাপ মুখগুলোর মধ্যে একটা। সরি। এত বড় ঝামেলা লাগিয়ে মাত্র 2 অক্ষরের সরি? তাহলে কি করতে হবে বলো? 2 টাকার মার্বেলের মতো বড় বড় চোখ করে তাকিয়ে না থেকে কাজের কথায় আসো। কাজের কথা মানে? মানে আমি রাগের মাথায় তোমাদের বাসায় সব জানালার কাজ ভেঙে দিয়েছি। সো কি তাড়াতাড়ি বলো। ওইগুলো জরিমানা তুমি দেবে। জানি আমার বড় লোক শিশু কিছু বলবে না, তবে আমার একটা সম্মান আছে না, তাই আমাকেই ঠিক করে দিতে হবে। তুমি ভেঙেছো, তুমি ঠিক করে দাও, আমাকে বলছো কেন? ও হ্যালো, তোমার জন্য এসব হয়েছে। আমি কি তোমাকে আমাদের বাসার গ্লাসগুলো ভাঙতে বলেছি নাকি? আমার ঘুম পাচ্ছে, আম্মুর কোলে শুয়ে থাকবো, গেলাম। এই বলে জান্নাত পিছনে ফিরেই চলে যেতে থাকলো। এই জান্নাত শোনো তো, ওই জান্নাতের বাচ্চা, কানে শুনিস না নাকি? ও মা, জান্নাত তো পিছনে তাকানোর নামই নেই, দূর চলেই গেল। ওই তো ভেবেছে আমাকে বোকা বানিয়ে বেঁচে গিয়েছে। আমি আবার জান্নাতকে ডাক দিতেই জান্নাত চোখ দিয়ে ইশারা করে আমাকে ওখানে যেতে বলছে। আমি ওখানে না গিয়ে রুমে এসে ভাব নিয়ে ফোন কানে নিয়ে বলতে থাকলাম, হ্যালো জানু, কি করছো? আচ্ছা আজকে কোন কালারের শাড়ি পরেছো? জান্নাতের শোনা মাত্রই আমার দিকে দ্রুত ছুটে আসে, এসে আমার ঠিক পাশে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে আমি কার সাথে কথা বলছি। তখনই আমি রুমের মধ্যে পায়চারি শুরু করে দিই। জান্নাত আমার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে। হঠাৎ করেই আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেখে কেউ ফোন দেয়নি, শুধু শুধু ভাব নিচ্ছি। তখন জান্নাত আমার দিকে বুড়ো কুচকে তাকালো। আমি জান্নাতকে জোরে ধরে বিছানায় শুয়ে দিলাম। তোমার নাকি ঘুম পাচ্ছে, তো এবার ঘুমাও। তোমার কাহিনী দেখে ঘুম চলে গিয়েছে। বলতে ভুলে গিয়েছি, জান্নাতের নাকটা অনেক সুন্দর লাগে আমার কাছে। কেন যখন রাগ ওঠে তখন নাকটা ফুলে যায়, মনে হয় এক্ষুনি ফেটে যাবে। জান্নাতের নাক হাত দিয়ে চেপে ধরে ওর ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। একটু পর জান্নাত শ্বাস নিতে পারছে না বলে আমার পিঠে চড় মারতে থাকে। তখন আমি ছেড়ে দিলাম। জান্নাত ধাপাতে ধাপাতে বলে, আমার শ্বাস আটকে মেরে ফেলতে চাও নাকি? একদমই না। তাহলে এরকম করলে কেন? সকালে তুমি আমাকে ঠিক এমনভাবেই মেরে ফেলতে চেয়েছিলে। কি বলো এসব? আচ্ছা কেমন করে? অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচতে পারে? না। তুমি সকালে আমার কাছ থেকে দূরে চলে গিয়ে তোমার বাবাকে দিয়ে যখন ওইসব কিছু বলিয়েছো, বিশ্বাস করো তখন আমার শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ তুমি আমার অক্সিজেন। এই কথা বলার সাথে ধপাস করে জান্নাত আমাকে বুকে জড়িয়ে ধরে শক্ত করে চেপে ধরে বলল, সরি, আর কখনো এমন করবো না, প্রমিস। ভালো। আচ্ছা এক কাজ করো। কি কাজ? আবারও আগের মতো আমার ঠোঁটে কামড় দিয়ে শ্বাস আটকে মেরে ফেলো। আবারও কিস কর ধান্দা? খুব চালাক তাই না? কিন্তু আগেরবার শুধু উদাহরণ দিতে কিস করেছি, সো আর দিতে পারবো না। এখন কিস দিবি না? এই তুই করে বলবি না। কি করবি তুই? 101 বার বলবো তুই তুই তুই। মাত্র 4 বার হয়েছে, আরো 17 বার বল। এমন সময় পাশের রুম থেকে জান্নাতের বাবার ডাক শুনতে পেলাম। আজকে তাহলে আমরা আসি, কিছুদিন পর তোমাদের বিয়ের জন্য বড় করে অনুষ্ঠান পালন করব। ওকে। তবে অনেক চিন্তা হচ্ছিল, কারণ তারা তো বাসায় যেতেই দেখতে পারবে তাদের বাসার জানালার সব গ্লাস ভাঙা। সে যাই হোক, পরে দেখা যাবে। এর আগে এক ফ্রেন্ড কিছুক্ষণ আগে ফোন দিয়ে আমাকে বাইক নিয়ে যেতে বলল, বিপদে পড়েছে বলল, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ফ্রেন্ড তৌফিকের কাছে যেতেই তৌফিক বলল আজকে নাকি ওর জেফের বার্থডে, তাই আমাকে সাথে নিয়ে জেফের সাথে দেখা করতে যাবে। আমি আর তৌফিক গেলাম। যেতে দেখতে পেলাম তৌফিকের জেফ সহ আরও অনেক মেয়ে উপস্থিত। আমি তৌফিককে বললাম, তুই দেখা কর, আমি এখানে বাইকে বসে থাকি। কিন্তু তৌফিক আমাকে নিয়ে গেল। দেখা করার এক পর্যায়ে তৌফিকের দরকারি একটা ফোন আসে, তাই তৌফিক তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে আমাকে বলল যে ওর জিপকে বাসায় নামিয়ে দিয়ে আসতে। আমি তৌফিকের জিপকে বললাম, আপনি নিশ্চয়ই আমার সাথে যাবেন না? তাহলে আমি আসছি, আপনি এখান থেকে সোজা চলে যান। তৌফিকের জিপ বলল, জি না, আপনি আমাকে নামিয়ে দিয়ে আসবেন। তো কি আর করার। তবে রাস্তায় উনি বলল ওনার এক ফ্রেন্ড নাকি আমাকে পছন্দ করেছে। পছন্দ করতে পারে, এতে এমন কি হয়েছে? যদি বলে ভালোবাসে। বিয়ে করেছি, এটা তৌফিক আপনাকে বলেনি? জানি, তাই কি হয়েছে?
বউ থাকবে ঘরে আর জিএফ থাকবে বাহিরে, সিম্পল। আমি কত শুনে বাইক থামিয়ে তৌফিকের জিপকে বললাম, বাইক থেকে নামেন। কেন, কি হলো আবার? নামতে বলছি, নামেন। তৌফিকের জিপকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম, কারণ তার কথা আমার ভালো লাগেনি। এসব টাইপের ছেলে মেয়েদের জন্য বিবাহিত অনেক সংসারের শান্তি নষ্ট হয়ে যায়। ভালো লাগতে পারে অনেকজনকে, এটা ঠিক আছে, তবে ভালোবাসতে হয় একজনকেই। বাসায় আসতেই প্রথমে জান্নাতের কাছে বসলাম, তবে আমি ওর কাছে বসাতে ও আমার থেকে দূরে চলে যায়। কি হয়েছে, এমন করলে কেন? কার সাথে দেখা করে আসছো, সত্যি কথা বলো। আমি সব কিছু খুলে বললাম, কারণ জান্নাত আমার শরীরে অন্য কারো ঘ্রাণ পেয়েছে হয়তো। কি তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি, সত্যিই অসাধারণ। আচ্ছা যাও, গোসল করে আসো আগে, এরপর একটা কথা বলবো। কি কথা, এখনই বলো। না, আগে গোসল করে এসো। তোমার শরীরের মধ্যে থেকে অন্য মেয়েদের পারফিউমের ঘ্রাণ বের হচ্ছে, সেটা আমার সহ্য হচ্ছে না। এখন বেশি বুঝলে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিব। একে তো মেয়ের সাথে দেখা করে আসছো, আবার আমার মুখে মুখে কথা। যাও গোসল করে আসো। আমি আর কিছু বললাম না, চুপচাপ গোসলে চলে গেলাম। বলতে পারলেন জান্নাতের কথায় কিছুটা ভয় পেয়েছি। জান্নাত মেয়ে হলে কি হবে, ওর কিলগুশি লাথির যে এক একটা হিট আমি আগে ফ্রেন্ড থাকাকালীন খেয়েছি, এখনও মনে পড়ে সেই কথা। তার কথা না বাড়িয়ে গোসলে চলে গেলাম। গোসল করে বের হতেই দেখি জান্নাত আমার জন্য তোয়ালে নিয়ে দাঁড়িয়েছে। আমি তোয়ালে দিয়ে নামছেই জান্নাতের শাড়ির আঁচল দিয়ে ঘাম মোছা শুরু করে দিলাম। এই কি করছো, ভিজে যাচ্ছি তো। আচ্ছা দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। ফ্রেশ একটা সিগারেট জ্বালিয়ে খাওয়া শুরু করলাম। আপনার বলছেন আমার সাহস বেড়ে গেছে, তাই জান্নাতের সামনে সিগারেট খাচ্ছি? মোটেও না। জান্নাত আমাকে সারাদিনে একটা আর রাতে একটা সিগারেট খাওয়ার অনুমতি দিয়েছে। সে আমি যেখানে সেখানে খেতে পারি, তাই আমি সিগারেট খেয়ে জান্নাতের মুখের উপর দোয়া ছাড়ছি। জান্নাতের তো রাগে নাক ফুলে ফেটে যাচ্ছে। সিগারেট খেয়ে বিছানায় তপাস করে শুয়ে পড়লাম। বললাম, তুমি কি যেন বলতে চেয়েছিলে, এখন বলো। না থাক, বলবো না। কেন, আবার কি হলো? আমার কোনো কথাই তো তুমি সিরিয়াস ভাবে নাও না। এখন সিরিয়াস ভাবে নেব, তুমি বলো। আমার বাবু লাগবে। উফ, আবার শুরু করে দিছো। কেন? ওকে, সব হবে, আগে আমাদের বিয়ের অনুষ্ঠানটা শেষ হোক। আমার এটা ভেবে খুশি লাগতেছে যে জান্নাতকে 2 বার বিয়ে সাজে দেখবো। বাপরে বাপ, জান্নাত বউ সাজলে যা লাগে, কোনো প্রকার নেশা ছাড়াই মাতাল মাতাল লাগে। আচ্ছা তুমি কি কখনো ভাবছো আমি তোমার বউ হব? তোর স্বভাব তো ছেলেদের মতো ছিল, তাই কখনো বউ কি তুই যে জিও হবি এটাও কখনো ভাবিনি। শয়তান কোথাকার, আমার স্বভাব ছেলেদের মতো কখন ছিল? ছেলেদের মতো হাতা কুচি শার্ট পরতি, টি শার্ট, সাথে প্যান্টও পরতি। আরও কিছু বলবো? না থাক, আর কিছু বলতে হবে না। কেন হবে না, বলি না। আচ্ছা এখন তো তোর বউ, আর অন্য সব মেয়েদের মতো সবসময় শাড়ি পরি আর সংসারীও হয়ে গেছি, বুঝিস না? সব ঠিক আছে, তবে আবার সংসারী কবে হলে? আমি নিজেই তো সংসার কি জিনিস বুঝি না। তোর বুঝতেও হবে না। এখন নিচে গিয়ে আম্মুর কাছে সাহায্য করো, না হয় আমার সাথে চুপচাপ শুয়ে থাকো, দুষ্টুমি করতে পারবা না। আম্মুর কাজ শেষ করেই আসছি, এখন তোমার সাথে ঘুমাবো। জান্নাত আমার পাশে শুয়ে আমার উপরেই ওর পা তুলে দিল। আমি কিছু বললাম না, কারণ রাতে তো ওর উপরেই আমি শুয়ে থাকি। ও জাস্ট পা তুলে দিছে, আমি ঘুমিয়ে পড়লাম। তবে কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ও মা জান্নাতের পোড়া বডি আমার উপরে দিয়ে আমার বুকে মাথা রেখে মজা করে ঘুমোচ্ছে। ভালোই লাগছিল, একটা চিকনা মেয়ে তো, তাই মনে হচ্ছিল না সে আমার উপরে আছে। তো দেখতে দেখতে মাঝে কিছুদিন চলে যায়। কাল আমাদের বিয়ের অনুষ্ঠান, কিন্তু এখন পর্যন্ত জান্নাতকে কোনো শপিং করে দেয়নি। জান্নাতও কখনো বলেনি। আমি জান্নাতকে বললাম, চলো তোমাকে শপিং করে দিয়ে বাসা দিয়ে আসি, কাল আমি গিয়ে সেখান থেকে তোমাকে নিয়ে আসবো। শপিং করা লাগবে না, আমার অনেক কাপড় আছে। তো কি হয়েছে, চলো তো। জান্নাতকে নিয়ে শপিং করতে গেলাম, তবে জান্নাতের কোনো কাপড় পছন্দ হচ্ছিল না। আমি জান্নাতের জন্য কিছু শপিং করেছি আমার নিজের পছন্দের। কিছু বলতে অনেক হলো, কারণ যা দেখি সবই ভালো লাগে। সব কাপড়ই জান্নাতকে সুন্দর দেখায়। জান্নাত আমার জন্য কিছু জিনিস নিয়েছে, তবে ও নিজের জন্য কিছুই নেয়নি। ও আমাকে বলে ওর নাকি কিছুই পছন্দ হচ্ছে না। আমি ওর জন্য যেগুলো কিনেছি এগুলো ছাড়া। সেদিনের মতো শপিং শেষ করে জান্নাতকে তার বাড়িতে রেখে আসলাম। রেখে আসার সময় জান্নাত অনেক কান্না করছিল। বলে কিনা আমার সাথে থাকতে থাকতে আমার প্রতি আসক্ত হয়ে গিয়েছে। আমাকে ছাড়া এক রাত থাকা নাকি জান্নাতের কাছে 1 মাসের সমতুল্য। জান্নাতকে অনেক বুঝিয়ে রেখে আসলাম, তবে ওর শর্ত ছিল সারা রাত আমার সাথে ফোনে কথা বলবে। বাসায় এসে ভাবলাম জীবন অনেক বিয়ে দেখেছি, যারা বিয়ের সময় বউকে প্রাইভেট কারে এমনভাবে নিয়ে আসে যেন কিডন্যাপ করে নিয়ে আসছে। তবে আমার চিন্তাভাবনা অন্যরকম। বউকে নিয়ে আসবো বাইকে করে, বউয়ের থাকবে খোলা চুল, যাতে আমি বাইক চালাতে সময় তার চুল বাতাসে উড়ে উড়ে আমার মুখের উপর হালকা করে আসতে পড়ে। হ্যাঁ, প্রাইভেট কার থাকবে ঠিক আছে, তবে আমার বাইকের পিছনে
জান্নাতের বাসায় আমি বাইক নিয়ে ঢুকলাম। আমার ফ্যাশন দেখে সেখানে থাকা মেয়েগুলো হা হয়ে তাকিয়ে রইল। আমার পেছন পেছন অনেকগুলো প্রাইভেট কার ঢুকলো, সবগুলো সাদা গাড়ি। আব্বুকে বলেছিলাম গাড়িগুলো যেন সব এক রঙেরই হয়। এমন সময় দেখতে পেলাম জান্নাত দৌড়ে আমার দিকে আসছে। এসে সবাইকে চমকে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। এই কি করছো, ছাড়ো প্লিজ, সবাই দেখছে তো। দেখুক, হিংসুটেরা তো আমার কি। তুমি কাল রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলে, তাই সারা রাত ঘুমাতে পারিনি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভেবেছি। সরি। বিয়ের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হলো। সো আমার ছোটোবেলা থেকে যে ইচ্ছাটা ছিল বউকে বাইকে করে নিয়ে আসবো, আজ সেটা সফল হলো। জান্নাতকে বউ হিসেবে পেয়ে সত্যি আমি খুব খুশি। তবে জান্নাত আমাকে পেয়ে আমার থেকেও বেশি খুশি হয়েছে। কিছুদিন পরেই তো জান্নাতের একমাত্র আবদার রাখতে হবে, জান্নাতকে বাবু উপহার দিতে হবে। জান্নাত আমার কাছে এই আবদারটা ছাড়া আর কোনো কিছু চাইনি, তাই যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করব। জান্নাত আমার বেস্ট ফ্রেন্ড থেকে এখন আমার বউ। ইচ্ছে আছে এভাবেই জান্নাতকে ভালোবেসে আগলে রাখবো সারাদিন। তো আপনারা আপনাদেরটাকে আগলে রাখেন, আমি আমারটাকে সামলাই। আল্লাহ হাফিজ।